লাস্ট মোমেন্টে যে রিভিশন আমরা করব এটা কতটুকু কাজে লাগবে। লাস্ট মুহূর্তের রিভিশনটা আসলে শুধু কনফিডেন্স বুস্ট আপ করার জন্য, এর বাইরে কিন্তু কিছু না। হয়তো শেষ মুহূর্তে আপনি যা দেখছেন, দেখে পরীক্ষার হলে যতটুকু অ্যান্সার করতে পারবেন, না দেখেও কিন্তু ঠিক ততটুকুই অ্যান্সারই করতে পারবেন। পার্থক্যটা কি? একটু পার্থক্য তো আছে। আপনি দেখে যাওয়ার কারণে যে কনফিডেন্সটা আপনার বুস্ট আপ হবে, এই বুস্ট আপের কারণে আপনি পরীক্ষার হলে বাড়তি একটা সুবিধা পাবেন, যার কারণে মনে হবে আপনি কনফিডেন্টলি যাচ্ছেন, অনেক প্রশ্নের উত্তরই আপনি তখন আগের অবস্থা থেকে বেশি দিতে পারবেন। এটার বোনাস। ঠিক আছে? কিন্তু এমন না যে আপনি এই লাস্ট ২৪ ঘন্টায়, আপনার হাতে আর ২৪ ঘন্টা আছে, ২৪ ঘন্টা ২৪ ঘন্টা পড়তে পারবেন না। মানে একদিন সময় আছে, ১৭ জুলাই। ঠিক আছে? এই ১৭ জুলাইয়ের মধ্যে আপনি এখানে ২৪ ঘন্টা সময়ের মধ্যে যদি আমি ধরি যে আপনি ১০ থেকে ১২ ঘন্টা হয়তোবা পড়ার টেবিলে থাকার সময় পাচ্ছেন। এই সময়টুকুতে আপনার আসলে কি জিনিস দেখবেন? এটা নিয়ে একটু কথা বলি, তারপরে এক্সাম হলের বিষয় নিয়ে কথা বলব, তারপরে আপনাদের স্পেসিফিক যে প্রশ্নগুলো থাকবে সেগুলো নিয়ে আমি কথা বলব। সেটা একটু ওকে। দেখেন, জেনারেল পার্টের জন্য আমি বলি। জেনারেল পার্টের জন্য আপনারা কতটুকু দেখবেন, হ্যাঁ? কি দেখবেন? বেশি মোটা হয়ে গেছে। জেনারেল পার্ট। দেখেন, জেনারেল পার্টের জন্য আসলে আদৌ এখন জেনারেল পার্টের মধ্যে কিন্তু আমরা জানি বাংলা সাহিত্যের যে মার্ক, এটা কিন্তু অনেক কমায় দেওয়া হয়েছে জেনারেল পার্টের মধ্যে। তাহলে আপনি বাংলা সাহিত্যের মার্কের মধ্যে দিয়ে খুব বেশি কিন্তু এখানে তাকানোর কোনো সুযোগ নেই। আবার বাংলা ব্যাকরণে কিন্তু আগের মতোই নাম্বারটা আছে। তাহলে বাংলা ব্যাকরণ থেকে আসলে কোন প্রশ্নগুলো আসলে আসে বেশি, মানে ফিক্সড ওই জায়গাগুলোতে আসলে প্রশ্ন মিস যায় না। এখন আমি যদি সিরিয়ালে আমরা ধরতে যাই, তো সিরিয়ালে না ধরে আমরা এভাবে বলতে পারি, যেমন ধ্বনি পরিবর্তন থেকে আপনি যেটা দেখবেন, যে জায়গাগুলোতে আপনার মানে ভুলে যাওয়ার চান্স আছে, খেয়াল করে দেখেন। ধ্বনি পরিবর্তনের কিছু নিয়ম আছে যেগুলো কিন্তু আপনি ভুলে যেতে পারেন। তাহলে ধ্বনি পরিবর্তনের জায়গাটা একটু রিভিশনে নিয়ে আসবেন। এই জায়গাগুলোর যে নিয়মগুলো আছে, এই সমীভবন, অবনিহিতি, বিষমীভবন, তারপরে অসমীকরণ টাইপের যেগুলো আছে, হ্যাঁ? এগুলো প্রত্যেকটার ডেফিনিশন এবং ২-১ টা উদাহরণ, এগুলো রিভিশনে আনবেন। আমি কিন্তু ধ্বনিটা দেইনি। ধ্বনি আছে। কিন্তু শেষ মুহূর্তে রিভিশনের মধ্যে এগুলো কিন্তু নিয়ে আসাটা কিন্তু আপনার জন্য টাফ হয়ে যাবে, হ্যাঁ? দেন আপনি কোনটাতে যাচ্ছেন? তারপরে আপনি যাবেন হচ্ছে শব্দের যে প্রকারভেদ, শব্দের প্রকারভেদ। এই প্রকারভেদের মধ্যে কোনগুলো পড়বেন? প্রকারভেদের মধ্যে যে অর্থমূলক যেগুলো আছে, এইগুলোই ভালোভাবে দেখবেন এখন, হ্যাঁ? অর্থমূলক। আর ওই আরবি ফার্সি তো অনেক আছে। এগুলো বাদ দিয়ে বাদবাকি যেগুলো আছে ওগুলো দেখতে পারেন। আমার টার্গেট হচ্ছে অর্থমূলক গুলো দেখা। শেষ মুহূর্তে এগুলা। তারপরে পদের মধ্যে আসলে কি দেখবেন? আমি যদি সিরিয়ালে যাই, হ্যাঁ? যে পদের মধ্যে যে বিষয়গুলো আছে, যে পদের মধ্যে আমরা জানি যে যে সব পদের মধ্যে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট বা প্যাচ যে জায়গায় লাগে সেটা হলো আপনার অব্যয়। অব্যয়ের মধ্যে যে কিছু ক্লাসিফিকেশন আছে, এই ক্লাসিফিকেশনের জায়গাগুলোতে কিন্তু সমস্যাটা হয়। তাছাড়া বিশেষ্য, বিশেষণ এগুলোতে কিন্তু আপনারা পারবেন। সর্বনামের কিছু আছে, ওই প্রকারভেদ আছে। অনেকে ওইটাও গোলায় ফেলতে পারেন। সর্বনামের ক্লাসিফিকেশনটা আপনারা দেখতে পারেন। লাস্ট মুহূর্তে কিন্তু এটা সাজেশন, এটা ধরতে পারেন যেগুলো আমি বলছি এগুলো ইম্পোর্টেন্ট। এটা সাজেশন হিসেবে ধরতে পারেন, অন অফ সাজেশন। কিন্তু এর বাইরে যেটা আমি বলছি, যেটা হলো যে জায়গাগুলো আপনার হচ্ছে কনফিউশন হইতে পারে পরীক্ষার হলে, শেষ মুহূর্তে এসে একটু দেখে যাওয়া উচিত। সেটাও কিন্তু এখানে আমি বলে দিচ্ছি। ঠিক আছে? এটা। তারপরে আসেন বাক্য। বাক্যের মধ্যে আসলে বাক্যটা সাজেশন হিসেবে ধরতে পারেন। বাক্যের যে আপনার ইয়া গুণাগুণ আছে, ৩ টা গুণ আছে একটা সার্থক বাক্যের, ৩ টা গুণের নামটা, আর হচ্ছে কিছু ক্ষেত্রে হইতে পারে যে কোনটা কোন বাক্য, জটিল বাক্য, কোনটা মিশ্র বাক্য, কোনটা সরল বাক্য। জাস্ট এটা থাকতে পারে। প্রকার মানে গুণ থাকতে পারে, আর হচ্ছে প্রকারভেদ। ওই প্রকারভেদটাই সাধারণত পরীক্ষায় হতে পারে। তো এটা আসলে আশা করি দেখা লাগবে না আপনাদের, হ্যাঁ? এটা দেখার মতো কিছু না আমি মনে করি। এটা দেখা লাগবে না আশা করি। ওকে। তারপরে যদি আসি, এখানে আমি যাচ্ছি। মোস্ট ইম্পোর্টেন্টলি খেয়াল রাখবেন যে এই টপিকটা সহজও, সন্ধি।
এবং এখান থেকে প্রশ্ন আসেও, আবার কনফিউশনেও পড়ে যান। কনফিউশনটা ওই বিসর্গ সন্ধির ক্ষেত্রে ম্যাক্সিমাম হয় অনেক, এবং ওই জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন থাকে। তাহলে সন্ধি থেকে কিন্তু প্রশ্ন থাকবেই। যদি আপনার মনে হয় যে এইটা এখান থেকে আপনার গুরুত্বপূর্ণগুলো দেখে যাওয়া উচিত। ওভারঅল সবার জন্যই বলছি, কারণ যারা মেইন কোর্সে আছে তাদের জন্য তো একদম কমায় দেওয়া হয়েছে, যে স্পেসিফিক উদাহরণগুলোও কিন্তু দেওয়া হয়েছে। তো এর বাইরে যারা স্টুডেন্ট আছেন, যারা কোর্সের স্টুডেন্ট না, তারাও কিন্তু এই জায়গাগুলো দেখবেন। হ্যাঁ, সন্ধির ওই জায়গাটা কিন্তু আপনাকে ভালো করে দেখতে হবে। এখন সমাসের মধ্যে আসেন। সমাসের মধ্যে তো আমরা জানি যে অনেক হিউজ হিউজ বিষয়ই আছে এখানে। ঠিক আছে? তো কর্মধারায় আপনি স্পেসিফিক যে জায়গাগুলো দেখবেন, দ্বন্দ্ব সমাসের কিছু দেখার দরকার নেই। দ্রুত শেষ করবেন যেটা। তাহলে এটার ক্ষেত্রে কর্মধারয় সমাসের ক্ষেত্রে আসবেন। কর্মধারয় সমাসের ক্ষেত্রে উপমান, উপমিত আর রূপক। হ্যাঁ? উপমান, উপমিত, রূপক। এটা কর্মধারয় গেল। দেন তৎপুরুষের মধ্যে। তৎপুরুষগুলোই দেখতে হবে এখান থেকে। তৎপুরুষের মধ্যে দেখা গেল যে দ্বিতীয়া থেকে শুরু হচ্ছে এখানে। দ্বিতীয়া থেকে অনেক সময় সপ্তমী পর্যন্ত যাচ্ছে। কিন্তু দ্বিতীয়া আমরা যদি দেখি, দ্বিতীয়া থেকে তৃতীয়াও আসে। হ্যাঁ, এগুলো কিন্তু আসলে কমন, এই যে যেই জায়গাগুলো, হ্যাঁ, দ্বিতীয় তৃতীয় এগুলো দেখা লাগতে পারে। এটা আপনি পুরোটাই দেখেন। হ্যাঁ, এই মুহূর্তে এগুলো দেখতে হবে। তারপরে বহুব্রীহি। বহুব্রীহির ক্ষেত্রে আমরা জানি যে কি আছে, যে সমানাধিকরণ আছে, ব্যাধিকরণ আছে, এগুলোই আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে। হ্যাঁ, সমানাধিকরণ, ব্যাধিকরণ, এই জায়গাগুলো থেকেই ম্যাক্সিমাম জায়গায় ফোকাস করে। এর বাইরে কিন্তু বহুব্রীহির আরো ক্লাসিফিকেশন আছে। হ্যাঁ, যে জায়গাগুলো সমস্যায় লিখে নেবেন। আমার মনে হয় যে সমাজটা একটু দেখার মতো, অন্যগুলোর চেয়ে হয়তো সমাজ একটু আপনাকে বেশি সময় রিভিশনের ক্ষেত্রে দেওয়া লাগতে পারে। এটা। তারপরে অব্যয়ভাব সমাস আছে। অব্যয়ভাব, হ্যাঁ, অব্যয়ভাব সমাস আছে। মোটামুটি এই ৩ টা জায়গা থেকে ৪ টা জায়গা থেকে প্রশ্ন আসার কথা। এর বাইরে আছে কি, কিছু ক্ষেত্রে আমরা জানি যে অলোক দিয়ে কিছু সমাস আছে, এইগুলো একটু স্পেসিফিক হয়। আবার উপমানের তৎপুরুষের ক্ষেত্রে আমরা কিন্তু উপমান তৎপুরুষ আমরা পেয়েছি। এই জায়গায় কিন্তু স্পেসিফিক কিছু জায়গা আছে। তাহলে এই জায়গাগুলো আপনার রিভিশনে নিয়ে আসবেন। এখন আসেন যে এর বাইরে কি বলবো? এর বাইরে শুধু বানান শুদ্ধির রুলস গুলো আছে। হ্যাঁ? এর বাইরে আমি আরেকটা বলছি, সেটা বানান শুদ্ধির রুলস গুলো আপনি দেখে নেবেন একবার। ঠিক আছে? প্র্যাকটিস তো আসলে ওইভাবে করার এখন সুযোগ নেই। যে জায়গাগুলোতে আপনার পড়ার সময় মনে হইতো যে বানান শুদ্ধির এই জায়গাগুলোতে ভুল হইতো, জাস্ট এইগুলো রিভিশনে আনবেন। তো জেনারেল পার্টের বাংলা ব্যাকরণ কিন্তু এখানেই শেষ। এখন এর বাইরে কি আছে? এর বাইরে আছে পরিভাষা আছে, তারপরে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, কিছু ক্ষেত্রে আমরা জানি যে প্রত্যয় সরি বাগধারা বা প্রবাদ প্রবচন থেকে আসতে দেখা যায়। ওগুলো এখন দেখার কোনো সুযোগ নাই। এই যা দিলাম, এই জায়গাটুকু আপনার হচ্ছে ১-২ ঘন্টার মধ্যে হয়তোবা, অনেকের এত সময় লাগবেও না। খুব দ্রুত করে পেজ উল্টাইতে গেলে খুব দ্রুত শেষ করা যাবে। জেনারেল পার্টের ১৫ আমার কাছে হয়তো এইজন্য একটু বেশি সময় দিলেন। আবার এখানেও কিন্তু আপনার দেখা যাবে যে একটু হলেও অনেকে ব্যাকরণের জন্য দেখা যায় যে অনেকে কমফোর্টেবল ফিল করেন না। হয়তোবা সেক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে। তাহলে শেষ মুহূর্তে এইগুলোই দেখবেন। আমি বলছি কি, শেষ মুহূর্তের দেখা মানে এই না যে আপনি দুনিয়ার সবকিছু করে উদ্ধার করবেন। এরকম কিন্তু না। জাস্ট ফর কনফিডেন্স বুস্ট আপ। আপনি এই জিনিসগুলো দেখলে মনে হবে না আপনি দেখছেন তো। আপনার এটা কিন্তু মাথায় কাজ করবে। আপনি যদি দেখা গেল যে সব বিষয় পড়লেন, শুধু হয়তোবা বাংলা সাহিত্যের একটা কিছু পড়লেন না। হ্যাঁ, তখন মনে হতে পারে বাংলা সাহিত্য কিছুই দেখলাম না। এই একটা প্রশ্ন আসতে পারে আপনার মাথার মধ্যে। তখন মোরালি আপনি ডাউন হয়ে যাবেন। তো এটা যেন না হয়। অন্ততপক্ষে বাংলা সাহিত্য দেখার সময় যদি আমরা চর্যাপদটাও দেখি, তারপরে আমাকে বলবে না বাংলা সাহিত্য আমি দেখছি কিছুটা। তো এই জিনিসটা মাথার মধ্যে থাকবে। এটাই আপনাকে পরীক্ষার আগে একটা স্যাটিসফ্যাকশন দিবে, কনফিডেন্সটা বুস্ট আপ করবে আপনার জন্য। তাহলে আসেন যে এখন যদি আমি বাংলা সাহিত্যের মধ্যে যাই, বাংলা সাহিত্য তো আছেই, আমরা জানি যে ৫ মার্ক। এই ৫ মার্কের মধ্যে আসলে কোন জায়গাটুকু রিভিশনে নিবেন বা কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। রাইটার তো অনেক আছে। তো এই সময়টাতে এটা আমার মনে হচ্ছে যে রবীন্দ্রনাথ, নজরুল রিভিশন করাটাও দেখা যাবে অনেকের জন্য টাফ হয়ে যাবে। এটা কারণে অনেক তথ্য আপনারা অলরেডি তো পড়ে ফেলেছেন। ঠিক আছে? অনেক তথ্য অলরেডি পড়ে ফেলেছেন। তো সেক্ষেত্রে রবীন্দ্রনাথ, নজরুল পড়বেন কিনা এটা একটা কনফিউশন কিন্তু আছে। ঠিক আছে? আবার দেখা যাচ্ছে যে এই ২ টা জায়গা থেকে হয়তোবা প্রশ্ন আসতে পারে। বাংলা সাহিত্য, তাই না? দেখেন, বাংলা সাহিত্যের ক্ষেত্রে ১ম প্রশ্ন তো আপনাকে, মানে প্রাচীন যুগের কথা যদি বলা হয়, চর্যাপদটা আপনাকে পড়তে হয়। চর্যাপদে স্পেসিফিক পড়া, যে যা পড়িয়েছি, যা ফোরেস করছি, যতটুকু শর্ট করে দিয়েছি ওইটুকু। আর আপনারা যারা বাইরে যারা আছেন তারা বিগত সালের প্রশ্ন বেস করে যতটুকু যেগুলো ইম্পোর্টেন্ট জাস্ট ওগুলো দেখেন। যদি মনে হয় বিগত সালের প্রশ্ন বেস করে আমার আলাদা করে তৈরি করা নাই, তাহলে বিগত সালের প্রশ্নগুলোই দেখেন। এনাফ। ঠিক আছে? তাহলে ওই জায়গাগুলো থেকেই আপনারা দেখতে থাকেন। আর এর বাইরে মানে লাস্ট মুহূর্তে যেটা, তারপরে যে ভিতরে যদি আসি আমরা, মধ্যযুগের মধ্যে যুগে আসি, তাহলে আপনারা এখান থেকে দেখবেন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। মানে একদম যেটা ইম্পোর্টেন্ট, যেগুলা এর বাইরে যাবেনই না এখন।
তারপরে মঙ্গল কাব্যের যে তিনটার আদি কবিকে আর প্রধান কবিকে, শেষে অন্নদা মঙ্গল আছে, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বৈষ্ণব পদাবলী, ঠিক আছে। মানে বৈষ্ণব পদাবলীর মধ্যে বিদ্যাপতি আছে, তারপরে আমরা জানি চণ্ডীদাস আছে, এই বিষয়গুলো যেটা। আর মনসামঙ্গল, কাব্যমণ্ডল, সরি ওই যে চণ্ডীমঙ্গল এবং অন্নদামঙ্গল, অন্নদামঙ্গলটা একটু ভালো করে দেখতে হয়। এই জায়গাগুলো আসলে দেখবেন, হ্যাঁ। তাহলে এর বাইরে কি দেখবেন? এর বাইরে আর কিচ্ছু দেখার দরকার নাই এই জায়গা থেকে। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই জায়গাগুলোতে কনফিডেন্স বুস্ট আপ করার জন্য এতটুকুই যথেষ্ট। এখন এরপরে রাইটারের মধ্যে যদি যাই, আপনাকে যদি শেষ মুহূর্তে বলে দিই যে রবীন্দ্রনাথটা পড়বেন না, আপনি মানবেনও না, মনে হবে যে না একটু দেখি। এই জন্যই বলছি, কিন্তু পড়ার ক্ষেত্রে একদম খুব শর্ট। আমি ফরেস্ট কোর্সে বা শর্ট কোর্সে যতটুকু আলোচনা করেছি ক্লাসে, নট ফর যে পিডিএফ এ যতটুকু আছে, একদম স্টার মেরে 3 স্টার মেরে যতটুকু দিয়েছি, জাস্ট সেগুলোই দেখবেন, ঠিক আছে। যেগুলো আমি দাগিয়ে দিয়েছি এক্সট্রা করে, ফোকাস দিয়েছি, জাস্ট ওগুলোই দেখবেন। আপনার যে পিডিএফ এ যেগুলো দাগানো আছে, মানে ক্লাস কপিতে যেগুলো দাগানো আছে, জাস্ট এখান থেকে রবীন্দ্রনাথের ওই পার্টটুকুই রিভিশনে আনবেন। ঠিক নজরুলের ক্ষেত্রে একই কথা, ওই পার্টটুকু রিভিশন আনবেন। তাহলে দুইটা, তাহলে এই ভিতর থেকে আসলে আমি তেমন কিছু বলছি না, কিন্তু কিছু ক্ষেত্রে চরিত্র আসে, ছোট গল্প, উপন্যাস, এগুলো আসে। এর বেশি আসলে কথা বলা যাবে না, সব সাবজেক্ট মিলিয়ে আমার একটু কথা বলতে হবে। তাহলে রবীন্দ্রনাথ, নজরুল বললাম। এখন এরপরে আরো হিউজ হিউজ রাইটার আছে। এখন আসলে কোন রাইটারের দিকে আপনি যাবেন? অনেক আছে। আপনার যদি মনে হয় যে না আর পড়বো না, এনাফ, যদি মনে হয় যে এখান থেকে একটা প্রশ্ন কমন পাবো, আর এই দুইটা থেকে হয়তো বা পড়লে আমি আর একটা প্রশ্ন কমন পাবো, তাহলে 2টা নাম্বার আপনার কাভার। তাহলে 5-এর মধ্যে যদি আপনি 2 নাম্বার পান, এমন না যে এই প্রশ্ন পড়েই শুধু পাবেন, রিভিশনে আনলেন এই দুইটা জিনিসই, এর বাইরে রিভিশনে আনলেন না। এর বাইরেও যদি মাইকেল মধুসূদন দত্ত থেকে আসে, শর্মিষ্ঠা কার লেখা, তো মাইকেল মধুসূদন দত্ত আপনার আগে পড়া আছে, আপনি দেখা যাবে অ্যান্সার আপনি করতে পারছেন, ঠিক আছে। তারপরে যদি মনে হয় যে আরো কিছু স্যার আমি দেখতে চাই, তাহলে মধুসূদন দত্ত দেখেন, আমি 10টা রাইটারের নাম আমি দিচ্ছি। তারপরে ঈশ্বরচন্দ্র দেখেন, যদি কেউ দেখতে চান এর বাইরে, হ্যাঁ, যে আমি শেষ মুহূর্তে এই কয়টা দেখ, সবচেয়ে ইম্পর্টেন্ট দেখতে পারবেন এই সময়টা। তো আমি শহীদ কাদরীর নাম আমি দিব না এই সময়, তো এই তো হেলাল হাফিজের নামটা হয়তো আমরা ইয়েতে পড়ছি, গিরিশচন্দ্র ঘোষের নাম তো আমি এখানে দিব না। গিরিশচন্দ্র ঘোষ সম্পর্কে প্রশ্ন আসলেও কি আমি সাজেশনে দিব না, তো শেষ মুহূর্তে এটা পড়বো না। এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তারপরে শরৎচন্দ্র হয়তো একটু দেখলেন, যেগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট, যে জায়গায় যে রাইটার গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেগুলোই আমরা এগুলো দেখবো, ঠিক আছে। তাহলে জসিমউদ্দিন, জীবনানন্দ দাশ, ঠিক আছে। আর কি বলি, আর যদি বলি তাহলে শামসুর রহমানের কবিতা ইম্পর্টেন্ট, কবিতা কাব্যগ্রন্থ। হ্যাঁ, কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9, 9টা হয়ে গেছে। তাহলে এর বেশি কিছু না। আর যেটা বলবো সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, একটা কথায় মুক্তিযুদ্ধ ভিত্তিক দেখে নেবেন, হ্যাঁ। মুক্তিযুদ্ধ ভিত্তিক যে বিষয়গুলো আমি আলোচনা করেছি, বা আপনাদের বই বা গাইড গুলোতে যারা স্টুডেন্ট না তাদের কাছে আছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক যে উপন্যাস আছে, নাটক আছে, হ্যাঁ, এই জিনিসগুলো একটু দেখে নিবেন, নাটক বা লেখা। তাহলে এই 10টা জিনিস রিভিশনে নিয়ে আসবেন, বাংলা সাহিত্যের শেষ মুহূর্তে রিভিশন, এগুলো দেখবেন। এটা আপনাকে কাজে দিবে, আপনাকে কিন্তু এটাই হেল্প করবে যে আপনি কিছু না কিছু দেখেছেন। শেষ, এতটুকু, এর বেশি কিছু দেখবেন না এখন, হ্যাঁ। দেখার সুযোগ থাকলে ডেফিনেটলি দেখবেন, কিন্তু যারা সব সাবজেক্ট ওভারঅল পড়তে চান, একটু দেখতে চান শেষ মুহূর্তে, এটার জন্য এটা দেওয়া আর কি। তারপরে আমি যদি ইংলিশের ক্ষেত্রে আসি, ইংলিশের ক্ষেত্রে আসলে এক কথাই বলে এটা শেষ করা মুশকিল। ইংলিশটার আপনি ইংলিশ আর ম্যাথ, হ্যাঁ, ইংলিশ বা ম্যাথ বা মেন্টাল অ্যাবিলিটি, ম্যাথ বা মেন্টাল অ্যাবিলিটি, হ্যাঁ, এই তিনটা নিয়ে আসলে একই সাথে কথা বলা যায়, ইন এ সেন্স যে এটা আপনার রিসেন্ট টাইমে ডেভেলপ করার কিছু নাই। এটা কিন্তু রিসেন্ট টাইমে ডেভেলপ করার কিছু নাই, এটা কিন্তু আপনার আগে থেকে যেটা হয়ে আসছে, আপনার ইনবিল্ট যা আছে তার প্রেক্ষিতে কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন। ইভেন গত 1 মাসে হয়তো খুব বেশি পড়ে এটাতে কিছু ভালো করা সম্ভব না। যদি আগে থেকে আপনি ভালো পারেন তবেই ভালো করবেন। আর যদি আগে থেকে ভালো না পারেন, তাহলে হয়তো বা যে সময়টুকু একদম 48 এর জন্য ডেডিকেটেড করে আপনারা পেয়েছেন, এই সময়ের মধ্যে আসলে ভালো কিছু করা সম্ভব নয়, যদি আগে থেকে পড়া না থাকতো, ঠিক আছে।
আগে থেকে ভালো না করেন। ওকে, তাহলে এক কথায় কি বলতে পারি যে এখানে হয়তোবা অনেকে প্রশ্ন করেছেন যে ম্যাথের ক্ষেত্রে কোন রুলস দেখবেন। মেন্টাল অ্যাবিলিটির ক্ষেত্রে আসলে রুলস তো ওইরকম কিছু না, প্র্যাকটিসের বিষয় আপনারা দেখেছেন। আর কিছু ম্যাথ আছে মেন্টাল অ্যাবিলিটির মধ্যে আসে, সেগুলোর ক্ষেত্রে রুলস থাকে, সেই রুলস গুলো দেখবেন। ইংলিশের ক্ষেত্রেও এখানে একই কথা, ভোকাবুলারি দেখার কোনো সুযোগ নেই এখানে, জাস্ট ফর রুলস, জাস্ট রুলস। ইংলিশ থেকে যা যা রুলস আপনারা ওই পিডিএফ এর মধ্যে যে রুলস গুলো পেয়েছেন সিরিয়ালের রুলস গুলো খালি দেখে যাবেন। এমন না যে এটা আপনাকে এমসিকিউ দেখে দেখে রুলস পড়তে হবে, না, এখন এমসিকিউ দেখার কোনো সুযোগ নেই, খুব দ্রুত রুলস গুলো গো থ্রু করে যাবেন যতটুকু মাথায় থাকবে। এমন না যে একদম মাথায় নিয়ে একদম আজকে একদম সব শেষ করতে হবে, এমন না। আপনি আগে পড়েছেন, রুলস গো থ্রু করবেন, আপনি একটা কনফিডেন্স থাকবে যে আপনি দেখে এসেছেন রুলগুলো। পরীক্ষার হলে যাওয়ার আগে টেনশন লাগবে না, দেখলাম না কি যে হয়, এটা যেন না হয়। তাহলে ম্যাথের ক্ষেত্রেও তাই, রুলস খুব বেশি কিছু নাই, কিছু ক্ষেত্রে শর্টকাট রুল আছে, সেগুলো হয়তো একটু রিভিশন করলেন, যেগুলো একদম বড় ম্যাথ গুলো আছে শর্টকাটে আপনি করেছেন বা ক্লাসে দেখিয়েছি আপনাদের, সেগুলো আপনারা দেখে নিলেন শর্টকাটে। এটা আবার কিছু আছে বীজগণিতের স্পেসিফিক যে আমরা সূত্রগুলো পড়েছি, সেই সূত্রগুলো হোল স্কয়ার, হোল কিউবের সূত্র এরকম থাকতে পারে। তো এইগুলো যাতে সমস্যা থাকে এগুলো আপনার রিভিশনে আনবেন। মেন্টাল অ্যাবিলিটির ক্ষেত্রে অনেকে আছে যে যে অ্যাঙ্গেল নির্ণয় করা, হ্যাঁ, ঘড়ির অ্যাঙ্গেল নির্ণয় করা, এই যেগুলো আছে, হ্যাঁ, অ্যাঙ্গেল নির্ণয় করার ক্ষেত্রে কিছু আছে, ঘড়ির ম্যাথের ক্ষেত্রে তো একটা ব্যাপার আছে, তারপর বর্গক্ষেত্র আয়তক্ষেত্র নির্ণয়ের ক্ষেত্রে কিছু সূত্র আছে, ঠিক আছে। তো এই যে যে জায়গাগুলো সূত্র বল, যে জায়গাগুলো একটা নিয়ম পড়তে হয়, এই নিয়মগুলো আপনারা একটু রিভিশনে নিয়ে আসবেন ইংলিশ গ্রামারের ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে এবং মেন্টাল অ্যাবিলিটির ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু স্পেসিফিক করে আমি ইংলিশ গ্রামারের ক্ষেত্রে আর ওই ইয়ের কথা বলবো না যে আপনার এখান থেকে ভোকাবুলারি পার্ট দেখুন, ভোকাবুলারি পার্ট এখানে দেখার দরকার নেই। তারপরেও ইংলিশের ক্ষেত্রে আমি বলবো যে কোন জায়গাগুলোতে আসলে একদম রুলস নাই, যেগুলো একদম থরলি হয়তো দেখতে হচ্ছে আপনাকে, সেই জায়গাগুলো দেখছেন হয়তো, দেখা জেন্ডার দেখছেন হয়তো, তারপরে নাম্বার হয়তো দেখছেন। এখানে কিছু আমরা জানি যে যেমন নাম্বারের জায়গাগুলো একটু ভালো করে দেখতে হয় অনেক সময়, যে কোনটা অল টাইম প্লুরাল, কোনটা সিঙ্গুলার হইলো প্লুরাল, প্লুরাল হইলো সিঙ্গুলার, কোনটা সবসময় সিঙ্গুলার হিসেবে কাজ করে। এই যে নিয়মগুলো পড়েছেন নাম্বারের মধ্যে, এই জায়গাগুলোতে হয়তো বা শেষ মুহূর্তে না দেখলে হয় কি আপনি ভুলে যেতে পারেন। তাহলে নাম্বারের ওই জায়গাটাতে মনে হতে পারে যে আপনি একটু ফোকাস রাখতে পারেন। হ্যাঁ, আমার জায়গা থেকে পরামর্শ যে জায়গাগুলো আসলে দেখা যেতে পারে। এখন তারপরে যে আমি বলবো কি প্রিপোজিশন দেখেন না, এগুলো বলবো না। বাদ বাকি একদম রুলস, সবগুলো রুলস। পার্টস অফ স্পিচের ক্ষেত্রে যে প্রত্যেকটা জায়গায় রুলস আছে, বিশেষ করে রুলস যেখানে আছে যে কনজাংশনের রুলস গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কনজাংশনের রুলস গুলো দিয়ে আসলে অনেক কিছু হয়ে যায়। দেন কন্ডিশনাল সেন্টেন্স, হ্যাঁ, এখান থেকে কিন্তু এগুলো প্রশ্ন কিন্তু মিস যায় না। হ্যাঁ, এগুলো কিন্তু মিস যায় না। তাহলে এই রুলস গুলো কিন্তু কোনোভাবেই যেন আপনার মিস না যায়। তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, হ্যাঁ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে রুলস গুলো আছে শেষ মুহূর্তে এগুলো দেখবেনই। হুম, এগুলো কিন্তু দেখবেনই। তারপর রাইট ফর্মস অফ ভার্ব বা এগুলো জেনারেল হিসেবে আছে, রাইট ফর্মস অফ ভার্ব এটাও কিন্তু বলা আছে এখানে। তাহলে এই রুলস গুলো কিন্তু দেখলে মোটামুটি সব চলে আসে। আপনারা যারা ক্লাস করেছেন তাদের জন্য আসলে হেল্প হবে, কারণ এগুলোর ক্ষেত্রে আমি স্পেসিফিক করে দিয়েছি কনজাংশনের কি নিয়ম আছে, কন্ডিশনাল কি নিয়ম আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কি নিয়ম আছে, রাইট ফর্মস অফ ভার্ব। যারা স্টুডেন্ট না তাদের ক্ষেত্রে আছে স্পেসিফিক যে বই বা গাইডগুলোতে আপনারা যেখান থেকে পড়েছেন বা পড়েছেন সেই জায়গাগুলোতে এগুলো রিভিশনে নিয়ে আসবেন। তো ম্যাথের ক্ষেত্রে আমি যে স্পেশালের জন্য 145টা ম্যাথ দিয়েছিলাম, ওর মধ্যে আপনি পড়ার সময় ডেফিনেটলি দাগাইছিলেন যে ম্যাথগুলো আপনার পড়তে অসুবিধা হচ্ছে সেগুলা। মেন্টাল অ্যাবিলিটির ক্ষেত্রে একই অবস্থা, আমি কিছুক্ষণ আগে বললাম যে নিয়মগুলো দেখা দরকার, যে ভুলে যেতে পারেন। ত্রিভুজ নির্ণয়ের সূত্র, চতুর্ভুজ, আয়তক্ষেত্র নির্ণয়ের সূত্র যেগুলো আছে, ঘড়ির ক্ষেত্রে যে অ্যাঙ্গেল নির্ণয়ের সূত্র আছে, তো এই বিষয়গুলো মেন্টাল অ্যাবিলিটি থেকে দেখবেন। ম্যাথ মেন্টাল অ্যাবিলিটি কমপ্লিট, ঠিক আছে। তো ওই জায়গাগুলো দেখবেন, এমন না যে ম্যাথ নিয়ে সারাদিন পড়ে থাকতে হবে। ম্যাথ মেন্টাল অ্যাবিলিটি 1 ঘন্টার মধ্যে দেখে শেষ করবেন, 1 ঘন্টার মধ্যে যা আছে, ঠিক আছে। রুল টুল যা যা আছে যে জায়গাগুলোতে একটু গো থ্রু করা দরকার, যারা ম্যাথ মেন্টাল অ্যাবিলিটি পারেন তাদের জন্য সেটাও দেখার কোনো দরকারই নেই, যে এখন দেখতে হবে এমন কোনো কিছু না, ঠিক আছে। এখন আসেন যে ইংলিশ লিটারেচার থেকে কি বলবো। ইংলিশ লিটারেচার বাংলা লিটারেচারের মতোই আসলে, এখানে আপনাকে খুব বেশি আমার চাপ দেওয়ার দরকার নেই। হ্যাঁ, খুব বেশি চাপ এক উইলিয়াম শেক্সপিয়ার পড়তে গেলে দেখা যাবে যে আরো হাজারো রাইটার সম্পর্কে পড়া হয়ে যাবে। আবার দেখা যাবে উইলিয়াম শেক্সপিয়ারকে ছাড়তে ইচ্ছে করবে না, যেরকম ভাবে রবীন্দ্রনাথ এবং নজরুলকে আমরা ছাড়ি নাই, কারণ ওইটা রিভিশন আনতে ইচ্ছে করবেই, ঠিক আছে। যেহেতু করবেই আমি আগে থেকে তাহলে ওইটাও ইনক্লুড করেই দিই আপনারা। এটার ক্ষেত্রে একই কথা, স্পেসিফিক জায়গাগুলো কিছু
ক্যারেক্টারের নাম থেকে তার কিছু প্লেয়ের নাম, ক্যারেক্টারের নাম আর কিছু কোটেশন, এই জায়গাগুলো থেকে আসলে প্রশ্ন কমন থাকে। যেহেতু এটা আপনারা কেউ বাদ দিবেন না আমি জানি, এই জন্য আমি লিখে দিলাম। হ্যাঁ, এখন এরপরে আমরা আসলে কোথায় যাব? কোথায় যাওয়া উচিত? আমি রাইটার বেস দিয়েও আসলে বলা যায় যে রাইটার বেস দিয়ে আপনার প্রিপারেশন নেন বা রিভিশনে নিয়ে আসেন। আরো একটা বিষয় করা যায়, সেটা হচ্ছে আপনার এজ অনুসারেও করা যেতে পারে, যে কোন এজে আপনি প্রিপারেশনটা নেবেন, মানে সরি কোন এজ ভিত্তিক যে প্রিপারেশন গুলো আছে, যে পিরিয়ড আর কি, ইংলিশ লিটারেচারের পিরিয়ড গুলো আছে, সেই পিরিয়ড ভিত্তিক প্রিপারেশনের মধ্যে আপনারা যেতে পারেন। তো একদম স্পেসিফিক করে বলছি যে এটা উইলিয়াম শেক্সপিয়ারটা পড়লেন, পড়ার পরে সরি বেন জনসন, জন ডান, HNDONNE, আসলে এগুলো সব আসলে বলা খুবই মুশকিল এবং রিস্কিও, কিন্তু আমি এগুলো দিচ্ছি কেন? দিচ্ছি জাস্ট ফর আপনাদের শেষ মুহূর্তে যেন মনে না হয় যে আপনি এই সম্পর্কে কিছুই পড়েন নাই। হ্যাঁ, এই জন্য কিন্তু, হ্যাঁ, এমন না যে এখান থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে, এরকম কিন্তু না। ঠিক আছে, শেষ মুহূর্তে আপনাদের যেন মনে না হয় কোনো সময় যে আপনি কিছুই পড়ে যাননি, মানে এর কারণে যেন কনফিডেন্স আপনার লো না হয়, এটা। আর রোমান্টিক পিরিয়ডের ইম্পর্টেন্ট রাইটার আছে চারজন, এই চারজন রাইটার সম্পর্কে আসলে পড়তে হবে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এখান থেকে আসলে প্রশ্ন একটা পাবেনি আশা করি আমি, রোমান্টিক পিরিয়ড থেকে। তারপর এসটি কোলরিজ, তারপর পিবি শেলি, জন কিটস, এর বাইরে আরো রাইটার আছে। হ্যাঁ, তাহলে এখান থেকে মোটামুটি যে রোমান্টিক পিরিয়ডের চারটে রাইটার থেকে আপনারা প্রশ্ন কমন পেয়ে যাবেন। তা ভিক্টোরিয়ান পিরিয়ডের মধ্যে যদি যাই, যে আলফ্রেড টেনিসন আছে, এটা রিভিশনে আনবেন, টেনিসন। দেন আছে চার্লস ডিকেন্স, আর এলিয়েস, চার্লস ডিকেন্স, থমাস হার্ডি, ব্যাস। ঠিক আছে, এখন মডার্ন পিরিয়ডের মধ্যে যদি যাই, মডার্ন পিরিয়ড এখানে এখানে তাহলে ভিক্টোরিয়ান গেল, মডার্ন হচ্ছে জিবি শ, টিএস ইলিয়ট, জর্জ অরওয়েল। একটু লেখা উল্টাপাল্টা হইতে, মানে দেখতে এরকম মনে হতে পারে, অনেকদিন পর আসলে এইভাবে লিখছি আর কি, অ্যাপের ভিতরে যেটা, এখানে একটু লিখতে অসুবিধা হয়। তারপরে আপনার যে উচ্চারণ করছি আপনারা সেভাবে লিখে নেন। আর্নেস্ট হেমিংওয়ে, হেমিংওয়ে, ব্যাস। এইখানে যা বলেছি এইগুলোই জাস্ট আনবেন, উইলিয়াম শেক্সপিয়ার তো বাদ দিবেন না, দেখলেন এখানে 5টা, এখানে 4টা, 9টা, 10, 11, 12, 13, 14, 15, 16, এই যে 16টা রাইটার আছে, এই রাইটারটা দেখতে পারেন। এখান থেকে আশা করি যে 5টার মধ্যে 3টা প্রশ্ন মিনিমাম তো পাবেন। আর 2টা আবার এদিক ওদিক প্রশ্ন হবে, একটা আনকমন প্রশ্ন থাকবে, আর একটা হয়তো বা দেখা গেল কোনো কোটেশন থেকে থাকলো বা কোনো ইংলিশ লিটারি টার্ম থেকে থাকলো। তো লিটারি টার্ম তো আমি এখানে আসলে দেই নাই, তারপরে কারো মনে হইলে সে হয়তো বা ওই মেইন ক্লাসে সে বেশি দিইনি, 10-12টার মধ্যে দিয়েছে আপনাদের শর্ট কোর্সে, হয়তো ওইগুলো একটু দেখে দিলেন, যদি প্রিভিয়াস থেকে আসলে প্রশ্নটা কমন হয় আর কি, মানে রিপিট হয়, ওখান থেকে আপনারা কমন পেয়ে যাচ্ছেন। লিটারি টার্ম কিন্তু মানে ফোরেস কোর্সে মানে কম দিয়েছি, 10 থেকে 12টার মতো মানে মেবি আছে। জাস্ট ওইগুলো কেউ যারা আছেন দেখতে চাইলে দেখতে পারেন, ওই 10-12টা দেখতে 2 মিনিট সময় লাগবে, ব্যাস। যদি ওখান থেকে আবার কমন আসে আর কি, তাহলে এখানে যে রাইটারগুলো দিলাম 15-16টা রাইটার আছে, ঠিক আছে, তাহলে এই রাইটারগুলো শেষ মুহূর্তে এগুলো দেখতে পারেন, জাস্ট ফর কনফিডেন্স বুস্ট আপ। এবং এই জায়গাগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, এমন না যে একদম আনকমন গুলো দিয়েছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলো আসলে এখানে দেওয়ার চেষ্টা করেছি। এরপরে কি, এরপরে বাংলাদেশ বিষয়াবলী নিয়ে কথা বলবো। বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে আসলে আমরা আসলে ইন ডিটেলস প্রস্তুতির পরামর্শ যেটা, এটা জেনারেল পার্টে দেওয়া সম্ভব, মেডিকেল বা ডেন্টাল পার্ট দেওয়া আসলে সম্ভব না। ওইসবের ক্ষেত্রে আমি বলতে পারি যেগুলো, সেটা হচ্ছে মেইন কোর্স সিস্টেম যে পিডিএফ গুলো পেয়েছেন, সেই পিডিএফ এর বেসিসে আসলে কি দেখবেন এটা আমি শেষ মুহূর্তে বলে দিচ্ছি পরে।
এছাড়া আদার দেন যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে খুব বেশি বলা সম্ভব হবে না আসলে। ওকে, দেখেন তাহলে এখানে জেনারেল পার্টের মধ্যে আমরা যেহেতু আমাদের 1757 সাল থেকে ফিক্সড করা আছে, তাহলে আমার এখানে কিন্তু পলাশীর যুদ্ধ থেকে আসলে শুরু করতে হবে। হ্যাঁ, পলাশীর যুদ্ধ গ্রাউন্ড থেকে আমাদেরকে এখান থেকে শুরু করতে হবে। তাহলে পলাশীর যুদ্ধ থেকে দেখা শুরু করলেন। পলাশী যুদ্ধের মধ্যে স্পেসিফিক কথাই আছে 1757 সালে 23 জন, তাই না? এই বিষয়গুলো বলা আছে। তারপরে ভিতর থেকে যদি আরো বলা যায়, পড়া যায়, সেটা হচ্ছে যে ব্রিটিশ শাসন যারা আছেন, যারা যে লর্ড গুলো আছেন, এই লর্ডের যে কিছু ভূমিকা আছে, যেটা কিনা আমি ক্লাসেও বলেছি। তাহলে ব্রিটিশ শাসনের এই জায়গাগুলো আপনাকে দেখতে হবে। ঠিক আছে, লর্ড এবং ব্রিটিশ শাসন থেকে। তারপরে এখানে আমরা ভাষা আন্দোলন স্পেসিফিক করে বলাই আছে, তাহলে ভাষা আন্দোলন থেকে প্রশ্ন মাস্ট হবে, এটা আপনাকে দেখতেই হবে। এখানে মাস্ট প্রশ্ন হবে। 1954 যুক্তফ্রন্ট নির্বাচন মাস্ট, এখান থেকে প্রশ্ন হবে। এই জায়গাগুলো থেকে প্রশ্ন হবে। তাহলে যে জায়গাগুলো দেখেছেন আর কি। এখন ভিতরে যদি একদম যাই, মাঝখানে এই বিষয়গুলো সব স্কিপ করে যেতে পারেন। একদম ভিতরে আমরা গেলে আসলে কোথায় কত দূর পর্যন্ত যাওয়া যেতে পারে। এখানে তো অনেক কিছু আছে যে তথ্যের মধ্যে, যেমন আগের ইতিহাস একরকম পড়েছে, নতুন ইতিহাস বা অন্যরকম থাকতে পারে বা পরীক্ষা আসতে পারে। এখন সেই ক্ষেত্রে আমাদের যে জায়গাগুলোতে আসলে কোনো ধরনের কনফিউশন নাই, সেই জায়গাগুলো আমাদের পড়া উচিত। যেমন হচ্ছে সেক্টরগুলো, সেক্টর, তারপরে বীরশ্রেষ্ঠ, সরি বীরশ্রেষ্ঠদের নাম এবং তাদের যে পরিচয়গুলো আমরা পড়েছিলাম। হ্যাঁ, তারপর বৃহৎ শক্তিবর্গের ভূমিকা, শক্তিবর্গের ভূমিকা, মুক্তিযুদ্ধ কি ছিল। তারপরে আমরা জানি যে স্বীকৃতি, স্বীকৃতি বলতে দুইটা, একটা হলো মুক্তিযুদ্ধের স্বীকৃতিগুলো যেগুলো দেওয়া হয়েছিল 4টা পদে, আর হচ্ছে বাংলাদেশকে যে বিভিন্ন দেশ স্বীকৃতি দিয়েছিল। এই জায়গাগুলো কিন্তু ইতিহাস থেকে দেখতে হবে। এর বাইরে কিন্তু দেখার আর কোনো সুযোগ নেই এখান থেকে, জাস্ট এই জায়গাগুলো দেখবেন। ঠিক আছে, ইতিহাস থেকে কিন্তু এই জায়গাগুলো দেখলে হবে। তারপরে কৃষিটা এখানে আমি কমপ্লিট করে দিই। কৃষির ক্ষেত্রে জাস্ট কি দেখবেন, এখান থেকে আসবে প্রশ্ন হয়তো দুইটা। একটা হলো ফসলের উন্নত জাত, এই জাতগুলোর ক্ষেত্রে স্পেসিফিক করে যেগুলো একদম কমাই দিয়েছে, একদম ফোরেস করছে, জাস্ট সেগুলোই আপনারা এখান থেকে দেখবেন। হ্যাঁ, জাতের ক্ষেত্রে, হ্যাঁ জাতের ক্ষেত্রে দেখবেন। আর হচ্ছে অঞ্চল ভিত্তিক কৃষি, যে কোন অঞ্চলে কোনটা বেশি উৎপন্ন হয়, অঞ্চল ভিত্তিক কৃষি, হ্যাঁ কোন অঞ্চলে কোনটা বেশি, জাস্ট এই দুইটা, জাত আর অঞ্চল ভিত্তিক কৃষি, শেষ। এর বাইরে যাবেন না, খুব দ্রুত এগুলো শেষ করবেন যা বলছি। তারপর উপজাতির মধ্যে যদি যাই, কি দেখবেন, উপজাতির ক্ষেত্রে অবস্থান, অবস্থানের ক্ষেত্রে এটা কোন উপজাতি কোথায় বাস করে, যেমন চাকমা, ত্রিপুরা, গারো, স্পেসিফিক কিছু জায়গা কিন্তু, গারো, সাঁওতাল, হ্যাঁ তারপরে মারমা রাখাইন যেগুলো আছে এরা, তবে খাসিয়ারা কোথায় বাস করে, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকবে, যে 4-5টা নাম বললাম, এর বাইরে কিন্তু আসে না। তারপরে বর্ষবরণ অনুষ্ঠান, মানে শুধু বর্ষবরণ অনুষ্ঠান বললে ভুল হবে, তাদের যে অনুষ্ঠান আছে এই অনুষ্ঠানগুলো থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসতে পারে। অনুষ্ঠান, ধর্ম এবং ভাষা, এই জায়গাগুলোতে ধর্মের ক্ষেত্রে কিছু স্পেসিফিক জিনিস আছে যে সে জায়গাগুলো থেকে আমরা সহজে মনে রাখতে পারি, যেটা ক্লাসে আমরা পড়েছিলাম, ধর্ম, ভাষা। ঠিক আছে, এইটা। আর একটা হলো যে স্পেসিফিক কথা, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি যেটা আছে, শান্তি চুক্তি, শান্তি চুক্তির স্পেসিফিক তথ্য থেকে প্রশ্ন থাকে 1997 সালের 2 ডিসেম্বর, আর রাষ্ট্রপক্ষে ছিল কে, আর সরকার পক্ষে, সরি পাহাড়িদের পক্ষে কে ছিল, এই বিষয়গুলোর বাইরে কিন্তু প্রশ্ন আসে না। ওকে, এখন এখান থেকে কি অর্থনীতির মধ্যে যদি আমরা আসি এবার, যে অর্থনীতি, শিল্প, বাণিজ্য থেকে আমরা কি পড়বো। অর্থনীতি, শিল্প, বাণিজ্য, যেটা আমি মেইন ক্লাসে আপনাদের যে ফরেস্ট কোর্সে খুব স্পেসিফিক করেই দিয়েছি, এবং রিসেন্ট জিকে ক্লাসেও কিন্তু স্পেসিফিক কিছু তথ্য আছে, এইগুলো থেকেই প্রশ্ন থাকবে। মেইন কোর্সে কিছু বেসিক তথ্য দিয়েছি, আর রিসেন্ট জিকেতে কিছু আপডেট তথ্য দিয়েছি, সব মিলে যদি ধরেন তাহলে অর্থনৈতিক সমীক্ষার ভিত্তিতে, যেটা আপনারা, যদিও আমরা এর মধ্যে পড়েছি জনসংখ্যার মধ্যে অর্থনৈতিক সমীক্ষা আছে, তাহলে এই সব কিছু মিলে অর্থনৈতিক সমীক্ষা 2024-এর ইম্পর্টেন্ট কিছু ডাটা, বাজেট 25-26-এর যে কিছু তথ্য আসছে, সেই জিনিসগুলোর কিছু ডাটা আপনাকে দেখতে হবে, যেগুলো আমি মেইন ক্লাসে আলোচনা করেছি এবং রিসেন্ট জিকেতে আলোচনা করেছি। জাস্ট ওই জিনিসগুলোই আপনারা এখান থেকে দেখার চেষ্টা করবেন, কারণ এখান থেকে যদি আপনার ইন ডিটেলসে আপনাকে যদি বলি কি কি কর্মসূচি গ্রহণ করেছে, তো এগুলো আসলে পড়া তো এখন সম্ভব না। ঠিক আছে, সম্ভব না। তারপরে পণ্য আমদানি এবং রপ্তানি, যে একটা সেকশন আপনাদের পড়িয়েছিলাম, বা যারা নাই তারা পণ্য আমদানি রপ্তানির আন্ডারে যা পড়েছিলেন,
হ্যাঁ, কোনটা বেশি আমদানি হয়, কোন দেশে বেশি আমদানি, কোন দেশে বেশি রপ্তানি, কোন পণ্য বেশি আমদানি, কোন পণ্য মানে বেশি আমদানি, এই বিষয়গুলো যেগুলো পড়েছেন এই জায়গাগুলো থেকে দেখে নেবেন। তার বৈদেশিক সাহায্যের ক্ষেত্রে, হ্যাঁ, তারপর রেমিটেন্স, হ্যাঁ রেমিটেন্স, যেগুলো রেমিটেন্স এবং জনশক্তি রপ্তানি, তারপর বৈদেশিক সাহায্য, এই জায়গাগুলোতে আপনারা ফোকাস করবেন বেশি। ঠিক আছে, রেমিটেন্স, বৈদেশিক সাহায্য। দেন কিছু সাম্প্রতিক সময় ইম্পর্টেন্ট আছে সংস্থা যেগুলো আছে, আপনি সেই জায়গা থেকে বলতে পারেন ইপিজেড, তারপরে বিডা, বেজা। এই যে নামগুলো আপনারা দেখেছেন, ইপিজেড 8টা-10টার নাম আছে, বিডা এর প্রেক্ষিতে আমরা জানি সাম্প্রতিক ঘটনাও আছে, সেটা আপনার সাম্প্রতিক জিকে বা রিসেন্ট জিকের থেকে যেটা পড়েছেন সেটা পড়বেন। রিসেন্ট জিকে তো অলরেডি আপনাদের পড়া শেষ হয়েছে, আপনারা বাংলাদেশ আন্তর্জাতিক শেষও করেছেন, এবং ক্লাসের মধ্যে যেগুলো আবার স্পেসিফিক করে দিয়েছি রিসেন্ট জিকের জন্য, ওগুলো আবার ফাইনাল সাজেশন, যদি কেউ আবার দেখতে চান, রিভিশনে আনতে চান। এমনিতে তো আপনি কমাই দিয়েই তো পিডিএফটা দিয়েছি, তারপরেও কিন্তু আরো কিছু কমানোর সুযোগ আছে, তো সেই জায়গাগুলো দেখবেন। সংবিধানের মধ্যে আমরা যদি যাই, সংবিধানের মধ্যে থেকে আসলে কি দেখা উচিত এখানে, সংবিধান প্রণয়নের ইতিহাস আছে, এখান থেকে ইতিহাস থেকে যে স্পেসিফিক কিছু কথা আছে ওগুলো দেখতে হবে। আর আসলে সংবিধানের আসলে শর্টকাটের ক্ষেত্রে আসলে খুব বেশি কিছু নাই, আমি যে মেইন ক্লাসে দিয়েছি শর্টকাট, একদম ধারা উল্লেখ করে কোন ধারা থেকে কোন কোন ধারা পড়বেন এগুলোই বলেই দিয়েছি এখানে। তাহলে ইতিহাসের ওই জায়গাটুকু আছে। তফসিলের মধ্যে তো দ্বিতীয় তফসিল আমরা জানি বীরত্ব, তৃতীয় তফসিল, চতুর্থ তফসিলে কি আছে, এই দুইটা জায়গাতে হয়তো প্রশ্ন হইতে পারে তফসিল থেকে যদি প্রশ্ন আসে। তারপরে আপনি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ভাগটা ভালো করে দেখতে হবে, যদি মনে হয় প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাগটা জাস্ট যেগুলো আমি দাগিয়েছিলাম, আর অন্য জায়গাগুলো থেকে যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আসলে স্পেসিফিক করে এখন বলাটা খুবই মুশকিল। তারপরে আমি ধারাগুলোর নাম বলে যাচ্ছি, যে এগুলো দেখবেন 55, তারপরে 59, 63, 64, 65, এই যে সামনের জন্য এটা ইম্পর্টেন্ট, 66, 67 এগুলো ইম্পর্টেন্ট, 72 যেগুলো আগেও আপনারা জানেন সেগুলো, হ্যাঁ। তারপরে 80, 81, 84, 87, 93, 95, 102, 108, নির্বাচনের ক্ষেত্রে যেটা আছে 118 নির্বাচন কমিশনের ক্ষেত্রে, হ্যাঁ। তারপর 137 কর্ম কমিশন আছে, 141 যেটা আছে 141-এর ক, খ, গ জরুরি অবস্থা জারি, হুম। বাস এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আর সংশোধনীর মধ্যে যেটা আছে যে আমরা জানি যে চতুর্থ, তারপরে যে সংশোধনীর সাথে তত্ত্বাবধায়ক সরকার জড়িত, এগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ। সংশোধনীর ক্ষেত্রে যদি আমরা যাই, যে চতুর্থের ক্ষেত্রে আসতে পারি, চতুর্থ পরে হচ্ছে 12তম, 13তম, দেখে বুঝেন, 15তম, আর সর্বশেষ যেটা আমরা সংশোধনী বাতিল হলো 15তম, এই 15তম সংশোধনী, এবং এর সাথে সাথে আরো কিছু যেগুলো হাইকোর্ট থেকে স্থগিত করা হয়েছে বা বাতিল করার কথা বলা হয়েছে, সেগুলো কিন্তু রিসেন্ট জিকের মধ্যে আমরা পড়ে ফেলেছি। এখানে আর বেশি কিছু না। আর সংবিধান, বিভিন্ন সংস্কার কমিশন রাষ্ট্রের ক্ষেত্রে আমরা বলেছিলাম রিসেন্ট জিকের মধ্যে, আসলে সংস্কার থেকে ওই রিকমেন্ডেশন, যে 4-5টা রিকমেন্ডেশন দাগিয়ে দিয়েছি ওগুলো পড়লেই চলছে। ঠিক আছে, সরকার এবং রাজনৈতিক ব্যবস্থা যেটা, এবার আসেন সরকার ও রাজনৈতিক ব্যবস্থা। ব্যাস, এখান থেকে আমরা যদি ধরি যে আমরা সাম্প্রতিকের ইতিহাসের মধ্যেও জুলাই গণ অভ্যুত্থান ওখানে ছিল, পড়ে এসেছি, আবার এখানেও কিছু বিষয় আছে যে এর প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। তাহলে জুলাই গণ অভ্যুত্থানটা আমি এখানে যদি ওখানে বলি নাই, তো এখানেও বলতে পারি, আমরা রিসেন্ট জিকের ক্ষেত্রে আলাদা করে পড়েছি। তাহলে জুলাই গণ অভ্যুত্থান, অন্তর্বর্তীকালীন সরকার, এখান থেকে কিন্তু সরকার থেকে কিন্তু তেমন কিছুই পড়তে হবে না, হ্যাঁ। কারণ সরকারের যে স্পেসিফিক কথা, উপদেষ্টা কয়জন, এই কয়েকজনের সংখ্যাটা জানলেই চলবে। ঠিক আছে, কত তারিখে গঠিত হলো এইটা, আগের হিস্ট্রি থেকে প্রশ্ন হইতে পারে। তারপরে এখানে যে সংস্কার কমিশন, যে 11টা সংস্কার কমিশন হয়েছে, তার মধ্যে যে শুরুর 4-5টা ইম্পর্টেন্ট যেগুলো আছে, ওদের যে 4-5টা রিকমেন্ডেশন বলেছে, এগুলো একটু জাস্ট দেখে নেবেন। শুরুর 5-6টা যেগুলো আছে ওগুলো সংস্কার কমিশনের প্রধানকে, এগুলো আপনারা দেখে নিলেন এখান থেকে। তারপর নতুন রাজনৈতিক দল এনসিপি এবং রাজনৈতিক দলের নিবন্ধন, এই জায়গাগুলো থেকে আপনারা দেখতে পারেন।
ঠিক আছে, এই জায়গাগুলোতেই কিন্তু প্রশ্ন হবে। আর একটা হলো যে যদি রাজনৈতিক দল বলে ফেলেছি, সরকার ব্যবস্থার মধ্যে পড়তে পারেন যে সরকার কাঠামো কি কি আছে, স্থানীয় সরকার কাঠামো কি কি আছে, এই জায়গাগুলো থাকতে পারে। ব্যাস, এর বাইরে কিন্তু এখান থেকে আর রিভিশনের জন্য এখানে কিছু থাকতে পারে না। আর শেষে যেটা বলা আছে জাতীয় অর্জন, খেলাধুলা, ব্যক্তিত্ব প্রতিষ্ঠান, এগুলো যেগুলো আছে এগুলো থেকে ব্যক্তিত্বের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংকটা দেখতে হচ্ছে, প্লাস গ্রামীণ ব্যাংক। এটা তো ইন ডিটেলস আমি লেকচার দিয়ে দিয়েছি, পুরো লেকচারটাই ভালো করে দেখতে হবে। রিসেন্ট জিকের মধ্যেও এই লেকচারটা আছে, আবার মেইন ক্লাসের মধ্যে আপনার আছে, আপনারা জানেন। ঠিক আছে, মেইন ক্লাসের মধ্যে কিন্তু এখান থেকে আছে। এখান থেকে আমি বলবো যে এর বাইরে আসলে রিভিশনের জন্য তো আর এর বাইরে তেমন কিছু আমি যাওয়ার সুযোগ নেই, ডক্টর সম্পর্কে যা পড়তে হচ্ছে ততটুকুই যথেষ্ট। এর বাইরে রিভিশনের সুযোগ নেই, দ্রুত শেষ করে ফেলতে হবে। ওকে, আন্তর্জাতিক স্পেসিফিক পড়া। স্পেসিফিক পড়া বলতে আমি বলছি যে রিভিশনের জন্য ফার্স্ট কথা হচ্ছে যে আমি রিসেন্ট জিকের যে ক্লাস নিয়েছি এবং ওখানে যেগুলো আমি 3 স্টার বা স্টার হিসেবে দাগিয়ে দিয়েছি, গুরুত্ব আরোপ করেছি, এটাই আপনার রিভিশন। আপনাকে যদি বলা হয় যে রিভিশন, ধরেন রিভিশনের যদি আমি ওই বাংলাদেশ বিষয় বলে যে কন্টেন্ট দিলাম ওটা যদি 100% ধরি, বা আন্তর্জাতিকের মধ্যে যে 100% কন্টেন্ট দিব, তার মধ্যে 80% কন্টেন্টই হলো এইটা রিসেন্ট জিকের। তাহলে এতটাই গুরুত্ব দিয়ে আপনাকে রিসেন্ট জিকের অংশটুকু কভার করতে হবে। এর বাইরে আর কি যাচ্ছে, আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু, পরিবেশগত ইস্যু এবং কূটনীতি, ইস্যু এবং কূটনীতি। ক্লিয়ার? এর বাইরে কিন্তু আর কথা, তার মানে রিসেন্ট জিকের মধ্যে যেগুলো দাগাই দিয়েছি আমি, এগুলোই কিন্তু ফাইনাল ধরতে পারেন। এটা দিয়ে কিন্তু 80% রিভিশনের কাজ কমপ্লিট। ঠিক আছে, তারপরে কি দিলাম, স্পেসিফিক একটা টপিকের কথা আমরা জানি, সেটা আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু এবং কূটনীতি, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন হবেই, যেহেতু এখান থেকে প্রশ্ন মিস যায় না, তো আপনাকে এই জায়গাটাতে একটা ফোকাস করতে হবে আলাদা করে। এখন আরো একটা বিষয় থাকলে আমরা সংস্থা হিসেবে আমরা ধরতে পারি যে সংস্থাগুলো থেকে, যদিও এই সংস্থার ম্যাক্সিমাম প্রশ্নই হয়তো কভার করবে রিসেন্ট জিকে থেকেই। ঠিক আছে, সংস্থার ম্যাক্সিমাম প্রশ্ন হয়তো কভার করবে রিসেন্ট জিকে থেকেই। মানে মূল কথা যদি আপনি ধরেন তাহলে রিসেন্ট জিকে একটা ক্লাস, আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু এবং কূটনীতির একটা ক্লাস, আর সিভিল সার্ভিসের যে ইতিহাস এটা একটা ক্লাস, 3টে ক্লাস আপনি ধরতে পারেন, কারণ সংস্থার ম্যাক্সিমাম জিনিস আবার রিসেন্ট জিকে কভার করে দিবে। রিসেন্ট জিকের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ডের কিছু জিনিস আলোচনা করেছি, তারপরে যদি পড়তে হয় স্পেসিফিক করে আমাদের দেখতে হয়, সেটা হলো জাতিসংঘ দেখতে হচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক দেখতে হচ্ছে, আইএমএফ দেখতে হচ্ছে, ডাব্লিউটিও দেখতে হচ্ছে, যদি আপনারা স্পেসিফিক করে দেখতে চান যে না আমি আরো কিছু জিনিস দেখতে যাচ্ছি, সেক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু আসবে। ইউরোপীয় ইউনিয়ন, সার্ক, সার্ক আমাদের জিনিস তো, সুতরাং এটা দেখেন না দেখেন আসলে খুব বেশি। তারপর কমনওয়েলথ, ওআইসি, আসিয়ান, বিমস্টেক, D8, এগুলোই কিন্তু আমাদের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানে সামনে পরীক্ষায় আসার জন্য। আর রিসেন্ট জিকে আমি বলছি বাদ বাকিটা কভার করবে। ঠিক আছে, রেড ক্রস, অ্যামনেস্টি, ব্যাস, জাস্ট এগুলো দেখেন শেষ মুহূর্তে, তাহলে আন্তর্জাতিকের যতটুকু দিলাম এইটুকুর মধ্যে কাভার। আর বারবার আবারও বলছি, রিসেন্ট জিকের মধ্যে যে বিষয়গুলো আমি আলোচনা করেছি সেগুলো, এবং ব্যাকগ্রাউন্ড থেকে কিছু জিনিস আলোচনা করেছি যেগুলো পিডিএফে আছে, ওগুলো রিভিশনে আনবেন। এমন না যে আজকেই সব পড়বেন, হ্যাঁ, রিভিশনে আনবেন বলছি, রিভিশনে আনা মানে কি একদম নতুন করে পড়তে বসা না। ঠিক আছে, তাহলে দেখে যাবেন এগুলা। তাহলে আমার মনে হয় সবকিছু কভার করেছি, ম্যাথ, মেন্টাল এবিলিটি তো বলেছি। তাহলে এই যে এইটুকু গেল হচ্ছে জেনারেল পার্ট। জেনারেল পার্টের নিয়ে আসলে মেডিকেল ডেন্টালে যারা আছেন তারা মানে পুরাতন ক্যান্ডিডেট না, যারা একদম নতুন ক্যান্ডিডেট, তারা কিন্তু এটা নিয়ে একটু হলেও রিভিশনের জন্য ঝামেলা ছিলেন প্রচুর। আসলে যেমন আজকে যেরকম ডেন্টাল পার্টের 200 এমসিকিউ যখন আমি শেয়ার দেওয়া হলো, তারপরে জেনারেল পার্টের আসলে অনেকে খুঁজতেছিলেন। আসলে জেনারেল পার্টের ওইভাবে এমসিকিউ না খুঁজে এই যে আমি যে ক্লাসে যতটুকু আলোচনা করলাম শেষ মুহূর্তে রিভিশন, এগুলো নিয়ে আসেন,
পরীক্ষার হলে কনফিডেন্স নিয়ে যেতে পারবেন এবং দেখবেন যে এই জায়গাগুলোতে আপনি অনেক প্রশ্ন অ্যান্সার করতে পারবেন। কিন্তু এই জায়গাগুলোতে অনেক প্রশ্ন আপনি ধরো যদি অ্যান্সার করার সক্ষমতা হয়, ধরে দেই যদি আপনার ওভারঅল এই গত 1-1.5 মাসে জেনারেল পার্টে 100-র মধ্যে আপনার অ্যান্সার করার সক্ষমতা ধরলাম আপনার 60 মার্ক। আপনার কাছে আমি আজকে যতটুকু আলোচনা করলাম ওই 60 মার্কের মধ্যে 40 মার্কই আপনাকে হেল্প করবে এই আজকের আলোচনা থেকে, যে আপনি এগুলো দেখে গেছেন জন্যই আপনি ওই 40 মার্কের অ্যান্সার খুব সতেজ ভাবে করতে পারছেন, যে আপনি আগের দিন দেখে এসেছেন। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এখন দেখেন ফর মেডিকেল অ্যান্ড ডেন্টাল পার্ট, এটা নিয়ে আসলে আলাদা করে কিছু বলার এখানে সুযোগ নাই। দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে যারা স্টুডেন্ট এখানে, আর যারা স্টুডেন্ট না, নন স্টুডেন্ট, দুইটার ক্ষেত্রে আলোচনা আমি করতে পারি যে শেষ মুহূর্তে আসলে কি দেখবেন। স্টুডেন্টের ক্ষেত্রে যে পিডিএফ গুলো দেওয়া হয়েছে খেয়াল করে দেখেন, পিডিএফ এর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ এর মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার আলোচনা করার পরে কিন্তু একটা সামারি বক্স দেওয়া হয়েছে। খেয়াল করে দেখেন সামারি বক্স প্রত্যেকটা চ্যাপ্টারের আলোচনার ক্ষেত্রে কিন্তু সামারি বক্স, এটা কিন্তু 98% ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়েছে, দেখবেন ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর যেগুলো সাবজেক্টের ক্ষেত্রে বা যেগুলো টপিকের ক্ষেত্রে সামারি বক্স নাই ওগুলো নিয়ে আসলে এখন চিন্তা করার দরকার নেই। তাহলে শেষ মুহূর্তে ওই পিডিএফ থেকে ওই সামারি বক্স, প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের আলোচনা শেষে যে ইম্পর্টেন্ট তথ্য নিয়ে যে সামারি বক্সটা দেওয়া হয়েছে, শেষ মুহূর্তে জাস্ট ওই সামারি বক্সটাই রিভিশন করবেন, দেখবেন চোখ বুলাবেন, শেষ। আচ্ছা, নন স্টুডেন্টের ক্ষেত্রে যেটা আপনার কাছে যে এতদিন যা পড়েছেন তার মধ্যে যে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো রিভিশনে আনবেন। এর বাইরে তো আসলে আমি কিছু বলতে পারছি না, কারণ সেটা আপনার নিজের পড়ার জায়গা ছিল। আর এরপরে যে দুইটা জায়গা আছে যে আমরা জানি যে আপনারা প্রশ্ন বা পরীক্ষা যেগুলো দিয়েছেন, যারা পরীক্ষা, আমার স্টুডেন্টের মধ্যে যারা পরীক্ষা কমপ্লিট করেন নাই, হ্যাঁ, যে মডেল টেস্ট যেগুলো আছে, যে কয়টা বাদ আছে, যদি একটা দুইটা প্রশ্ন থাকে যে বাদ আছে, এখন মডেল টেস্ট দেওয়ার দরকার নেই। মডেল টেস্ট এখন আর কি করবেন না, এক্সাম দিবেন না। যদি 1-2টা মডেল টেস্ট আপনার বাদ থাকে তাহলে মডেল টেস্ট গুলো পড়ে যাবেন, শুধু সাবমিট করে পড়ে যাবেন শুধু। আপনাদের ক্ষেত্রেও তাই, নন স্টুডেন্ট যারা আছেন এই সময়টাতে রিভিশনের এই যেটা বললাম এই জায়গাতে এই রিভিশনটা আপনারা শুধু রিভিশনও করে যেতে পারেন একবারে। আবার যদি মনে হয় যে রিভিশনের জন্য আপনি প্যানিকড হয়ে যাচ্ছেন, সব মিলে কোনটা দেখবেন কোনটা ছাড়বেন, যদি এই প্যানিক সিচুয়েশন তৈরি হয় তাহলে সবচেয়ে ভালো কাজ হলো মডেল টেস্ট দেখা। তাহলে মডেল টেস্ট দেখলে হবে কি, আপনার সব বিষয় সম্পর্কেই কিন্তু আপনার একবার গো থ্রু, একটা মডেল টেস্ট গেলে কি হবে, সব বিষয় কিন্তু একটা গো থ্রু হচ্ছে। কারণ বিসিএস ডক্টরের কিন্তু 5টা মডেল টেস্ট নেওয়া হয়েছে এবং 5টা মডেল টেস্টে সর্বাধিক গুরুত্বপূর্ণ টপিকগুলো বারবার রিপিটেশন এসেছে, যারা পরীক্ষা দিয়েছেন আর কি দেখেন। তার মানে কি, এই জায়গাগুলো থেকে যদি আমরা ধরি যে মেডিকেল বা ডেন্টাল পার্টের 100 মার্কের প্রশ্ন, 100 মার্কের প্রশ্ন হয়তো প্রশ্নের মধ্যে যদি আপনি এরকম হয় যে আপনি 60 বা 70 বা 65% অ্যান্সার করার মতো ক্যাপাবল, তাহলে শেষ মুহূর্তে এই মডেল টেস্ট গুলো থেকে আপনাকে মিনিমাম 30-35% আপনি অ্যান্সার করতে পারবেন। এই মডেল টেস্টের যে প্রশ্নগুলো সলভ করলেন বা মডেল টেস্টের প্রশ্নগুলো যে দেখে গেলেন যে টপিকগুলো থেকে, এই টপিকগুলো থেকে এই প্রশ্নগুলো সেট হবে আশা করি, আমার অভিজ্ঞতা থেকে তাই বলে। এবং ওই জায়গাগুলোতে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, পিএসসি তো আর এমন করবে না যে যেগুলো আমরা কমন হিসেবে জানি, যেগুলো আমরা ইম্পর্টেন্ট হিসেবে জানি সেগুলো ছুঁড়ে ফেলে দিয়ে আনকমন টপিকগুলো থেকে সব প্রশ্ন ভরাই দিবে, এমন তো করবে না। অন্ততপক্ষে 100 প্রশ্নের মধ্যে 60-70টা প্রশ্ন থাকবে কমন টপিক থেকে, ইম্পর্টেন্ট টপিক থেকে। তার মানে আমরা ওই ইম্পর্টেন্ট টপিকগুলো বাছাই করেই তো আসলে প্রশ্নগুলো করেছি। ওখানে তো সেই জিনিসগুলোই দেওয়া আছে। আপনারা যারা স্টুডেন্ট তারা তো ফিডব্যাক দিয়েছেন যে প্রশ্ন সলভ করে অনেক বেশি শান্তি পাওয়া বা দেখেই মনে হয় ইম্পর্টেন্ট বিষয়, এই বিষয়গুলো কিন্তু আপনাদের হয়েছে। তাহলে ওই জায়গাটাতে কিন্তু একটা কনফিডেন্স বুস্ট আপ করার একটা জায়গা আছে। আর বাদ বাকি যে 30-35টা প্রশ্ন, এগুলো হইতে পারে যে একটু কম ইম্পর্টেন্ট বা আনকমন জায়গা থেকে দিতে পারে। ঠিক আছে, তার মানে এমন আমরা যে প্রশ্নগুলো করছি বা যে প্রশ্নগুলোতে পরীক্ষা নেওয়া হয়েছে মডেল টেস্ট, এগুলো তো আসলে সর্বাধিক গুরুত্বপূর্ণ জায়গাতে নেওয়া হয়েছে। আনকমনও তারপরে কিছু কিছু জায়গা থেকে প্রশ্ন আসছে, থাকবে, কারণ এটা তো আপনাকে পরীক্ষার জন্য প্রস্তুত করা হচ্ছে। তাহলে মডেল টেস্টের ওই 5টা মডেল টেস্ট যদি আপনারা দেখতে পারেন, মানে অন্তত পক্ষে 2-3টা মডেল টেস্ট যদি দেখেন শেষ মুহূর্তে, জাস্ট পড়ে যাওয়া, তাহলে কি হবে, আপনার কিন্তু সব সাবজেক্টের গো থ্রু একবার হয়ে গেল। হোক একটা সাবজেক্ট আপনি কমিউনিটি মেডিসিন বা ডেন্টাল সায়েন্স, ডেন্টাল ম্যাটেরিয়ালস এর হয়তো বা 4-5টা অধ্যায় খালি গো থ্রু হয়েছে এই প্রশ্নের মাধ্যমে, কিন্তু তারপরেও তো ওই প্রশ্ন যখন আপনি ফেস করলেন ওই সাবজেক্টের, তখন মনে হবে কি
যে আপনি সাবজেক্টের কিছু না কিছু দেখেছেন, কনফিডেন্স বুস্ট আপ হবে। তাহলে এই কাজটা আপনাকে এখন করতে হবে। এর বেশি সুযোগ নেই, 24 ঘন্টা সময় আছে, 24 ঘন্টার মধ্যে 12-13 ঘন্টা সময় পাবেন পড়াশোনার। তাহলে এই 12-13 ঘন্টার মধ্যে আমি যা বলেছি এইটাই হয়তো পারফেক্টলি শেষ করা সম্ভব, এর বাইরে কিছু না। আচ্ছা, এবার আসেন যে এক্সাম হলের স্ট্র্যাটেজি নিয়ে আমরা কথা বলব। এক্সাম হলের তাহলে আগের দিনের কথা তো আমি বলেই দিলাম, আগের দিনে সব বিষয়ে রিভিশনে মানে মেডিকেল, ডেন্টাল পার্ট বা জেনারেল পার্ট এবং প্রত্যেকটা সাবজেক্টই কিছুটা যেন রিভিশনের টাচ থাকলো। ঠিক আছে, তাহলে কোনো সাবজেক্টে মোরালি ডাউন হলেন না। এখন আসেন এক্সাম হলের স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজিকে আমরা কয়েকটা বিষয়ে ভাগ করতে পারি। একটা হচ্ছে দাগানোর বিষয় যেটা থাকে, কতগুলো অ্যান্সার আমরা করব, হ্যাঁ, অ্যান্সার কতগুলো করব। দ্বিতীয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। ঠিক আছে, তৃতীয় হচ্ছে কনফিউশনে পড়লে আমরা কি করব। এই তিনটে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি। অ্যান্সার কয়টা করা উচিত, বা অ্যান্সারের সাথে যদি বলা হয় তার মানে এর সাথে আপনার তখন মনে হবে যে কাটমার্ক আসলে কত হইতে পারে। এটা আসলে প্রশ্ন দেখার পরে তখন বোঝা যাবে। তো অ্যান্সার আসলে প্রশ্ন দেখে প্রশ্ন মানে সহজ হলো, কঠিন হলো, না মিডিয়াম সাইজের মানে মিডিয়াম মানের হলো, তো সেটা দেখে কিন্তু আপনাকে অ্যান্সারটা পরীক্ষার হলেই ডিটারমাইন করে ফেলতে হবে আসলে কয়টা অ্যান্সারের দিকে আমাকে যেতে হচ্ছে বা সামনে আরো যাওয়া উচিত কিনা। এটা কিন্তু পরীক্ষার হলে মানে ডিটারমাইন করে ফেলতে হবে। যারা এটাতে ডিটারমাইন করতে পারে তাদের সাকসেস রেট হলো 95%। ঠিক আছে, তার মানে কি প্রস্তুতি শুধু সারা বছর ধরেন প্রস্তুতি নেওয়াটাই আসলে মেইন কথা না। এক্সাম হলে স্ট্র্যাটেজির মাধ্যমে নিজেকে এগিয়ে দেওয়া হচ্ছে এখানে সবচেয়ে বড় ভূমিকা রাখবে। ঠিক আছে, টাইম ম্যানেজমেন্ট অনাদার ইম্পর্টেন্ট পার্ট। আপনার পড়া অনেক ভালো থাকলো, অ্যান্সার দেখেও বুঝতে পারছেন যে আপনাকে হয়তো অনেক বেশি অ্যান্সার আপনি করতে পারবেন, টাইমের দিকে খেয়াল নাই আপনার, তো সেটাও আপনার লাভ হবে না। এই দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আর কনফিউশন যেটা, এটা হচ্ছে ভালো প্রস্তুতি এবং খারাপ প্রস্তুতি সবার ক্ষেত্রে কনফিউশন কিন্তু তৈরি হবে। হ্যাঁ, সেক্ষেত্রে যাদের দীর্ঘদিনের প্রস্তুতি আছে তারা কনফিউশনের ক্ষেত্রে একভাবে কাজ করবেন, আর যাদের একদম রিসেন্ট প্রস্তুতি যারা নিয়েছেন তারা কিন্তু কনফিউশনটা কিন্তু অন্যভাবে অ্যাড্রেস করবেন। সেটা নিয়ে আমি আলোচনা করব। এখন দেখেন, আমাদের মার্কের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে যে ৩৯ এবং ৪২ যেটা হয়েছে, যে দেখা গেল যে প্রশ্ন যেটা অ্যাজ ইউজুয়াল বিসিএস এর যে প্রশ্নগুলো দেয় ওইভাবে প্রশ্ন দেয় নাই। একদম ৩৯ বিসিএস আমি দিয়েছি, যে দেখা গেল যে ২ পেজের মধ্যে পুরো ২০০ প্রশ্ন দিয়ে রাখছে। জেনারেল পার্টের হচ্ছে এপিটোপিটে ১০০ পেজ, হ্যাঁ মেডিকেল ডেন্টাল পার্টে এপিটোপিটে ১০০ পেজ, গাদা গাদা করে লিখছে, এক লাইনে ৪টা অপশন দিয়ে রাখছে। আশা করি যে পিএসসি এবার এরকম কাজ করবে না, এরকম নির্যাতন করবে না। হ্যাঁ, চোখের উপর যে নির্যাতন হয়েছে পরীক্ষা দেওয়ার সময়, ২ পেজে যদি আপনার ২ পেজে যদি ২০০ প্রশ্ন থাকে তাহলে বুঝেন যে কিরকম চাপাচাপি করে লেখা এক অপশনে। তারপরে এটা আমি বললাম কেন, যদি এরকম হয় যে ওই প্যাটার্নই ফলো করছে, হ্যাঁ, তাহলে আগে থেকে মানসিকভাবে আপনি প্রস্তুত থাকবেন যে ওই প্যাটার্ন যদি ফলো করে তা ডেফিনেটলি আপনি কি করবেন, প্যানিক করবেন না যে ঐরকম দিতে পারে। আর যদি এই যে রেগুলার বেসিসে যেভাবে পরীক্ষার প্রশ্নগুলো হয়, হ্যাঁ, স্পেস দিয়ে একটা বড় প্রশ্ন, কমফোর্টেবল প্রশ্ন, তো এইভাবে হইলে তো আপনি তো আপনার কোনো সমস্যা নাই। তাহলে এইরকম সিচুয়েশন হইতে পারে। তাহলে দেখেন এখন জেনারেল পার্ট দুইটা নিয়ে আসলে কথা বলতে হয়, আলাদা দুইটার ট্রিটমেন্ট আসলে আলাদাভাবে যাবে। আর হলো মেডিকেল আর ডেন্টাল পার্ট, অ্যান্সার কতটা করবেন আমি প্রথমে বলবো অ্যাজ ইউজুয়াল, যে এটা তো আসলে এমসিকিউ টাইপ রিটেন এক্সাম। ঠিক আছে, এমসিকিউ টাইপ রিটেন এক্সাম, যে প্রিলি এক্সাম না, শুধু বাছাই পরীক্ষা না, কিন্তু এই নাম্বারটা ভাইবার সাথে কিন্তু অ্যাড হবে। কি বললাম, এই নাম্বার ভাইবার সাথে অ্যাড হবে। প্রিলি পরীক্ষা নাম্বার অ্যাড হয় না, কিন্তু রিটেন আর ভাইবা মিলে কিন্তু ফাইনাল রেজাল্টটা হয়। ঠিক আছে, আবার ভাইবাটাও আবার ভাগ্য। আবার এখানে এমন রিটেনও না যে আপনি পরিশ্রম করলেই ভালো করতে পারবেন। দেখেন কয়েকটা বিষয় কিন্তু নির্ভর করে। এমন রিটেনও না এটা যে আপনি পরিশ্রম করলেই ভালো করে আসতে পারবেন পরীক্ষার হলে, এরকম না। কিন্তু আপনি পরীক্ষার যখন নরমাল রিটেন আপনি ৯০০ মার্কের বা ১১ মার্কের রিয়েল রিটেন যখন দিচ্ছেন, তখন কিন্তু আপনার বুদ্ধিমত্তা এপ্লাই করতে পারছেন, আপনার দীর্ঘদিনের পাণ্ডিত্য ওখানে কিন্তু প্রকাশ করতে পারবেন। এখানে কিন্তু এটা সুযোগ নাই, কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন সঠিক অ্যান্সার হইতে হবে এখানে।
ঠিক আছে? তার মানে এটাতে কিন্তু আপনি সঠিক অ্যান্সার না হলে কিন্তু নাম্বার বাড়াইতে পারছেন না। আবার কিন্তু এখানে যদি সঠিক অ্যান্সার করে নাম্বার বাড়াইতে পারেন, এটা আপনার কিন্তু আবার হেল্প করবে। কারণ এই নাম্বার বাড়লে তো আপনার হচ্ছে ভাইবার নাম্বার এড হয়ে তো আপনার নাম্বার আগাবে। এটা একটা বিষয়। খেয়াল করে দেখেন ভাইবা এমন একটা ট্রাম্প কার্ড এখানে হবে যে যারা একবারে ভাইবাই ভালো করবে তারাই শুধু ক্যাডার হবে। এটা আমি বলতে পারি। যারা একমাত্র ভাইবাই ভালো করবে মানে টিকার পরে যারা একমাত্র ভাইবাই ভালো করবে, যাদের ভাইবার বোর্ড ভালো হবে, আন্তরিক হবে বা ভাইবা দিয়ে যে সন্তুষ্ট হবে, তারাই একমাত্র ক্যাডার হবে এখানে। প্রথম কথা হলো এইটা, এটা বাস্তবতা। আপনি যদি একজন প্রিলিতে 130 পাইলো, আপনি প্রিলিতে 140 পাইলেন, যদি এরকমও হইতে পারে। 10 নাম্বার আপনি যদি বাড়ায় নেন, তারপর পরীক্ষার হলে যদি দেখা যাচ্ছে যে এখানে যে নাম্বার আছে যদি একটু কম বেশি হয়, তাহলে কিন্তু বা পরীক্ষার বোর্ড টু বোর্ড যদি ভ্যারি করে, আপনার ভাগ্য যদি খারাপ হয়, মানে আমি এইভাবে বলছি না এখন, আমি এটা কেন, আমি এটা বলার একটা কারণ আছে। এখন তো আসলে ওই ভাইবার প্রেশারটা নেওয়া উচিত না বা ওইটা নিয়ে আলোচনা করা উচিত না। বলছি একটা কারণ, দেখা গেলো যেমন হইলো যে আপনার ওই ভাইবা বোর্ডে পড়লো যে আপনি অন্যজনের কাছ থেকে 15 নাম্বার কম পাইলেন, হইতেই পারে। তাহলে কিন্তু এখানে কিন্তু 10 নাম্বার এগিয়ে থেকে লাভ নেই। আবার কিন্তু এটা লাভও আছে, আপনার ভাইবার যে অ্যাভারেজ হয় তখন দেখা গেল যে ওখান থেকে কিন্তু আপনি এখানকার নাম্বার যোগে ভালো একটা পজিশনে কিন্তু আসতে পারেন, ক্যাডার হইতে পারেন। কিন্তু এখানে আসলে করবোটা কি, যে আমরা ভালো নাম্বার পাওয়ার জন্য, ভাইবা সহ ভালো নাম্বার পাওয়ার জন্য আমি কি এই এমসিকিউ টাইপ রিটেন পরীক্ষাতে অনেক বেশি দাগাবো? এটা হলো প্রশ্ন। অনেক বেশি দাগাইতে গিয়ে যদি নেগেটিভ মার্ক খেয়ে যদি আপনি দেখা গেল যে আপনি টিকলেনই না, তাহলে তো ভাইবা গেল, তাহলে তো ওইটার আর কোনো কাজই আসলো না। তার মানে আমাকে কিন্তু একটা মডারেট জায়গায় থাকতে হবে, যে আমাকে এটাও খেয়াল রাখতে হবে একদম কম দাগাবো না, এটাও খেয়াল রাখতে হবে একদম বেশি দাগাবো না। যেহেতু এই নাম্বারটা একটু যোগ হবে, আমাকে একটু মডারেট জায়গায় থাকতে হবে, যে আমি যেন আমি এটা ফেলও যেন না করি, আবার যেন একটা ভালো নাম্বার পাই। এই মাঝামাঝি জায়গাগুলো থাকতে হবে। তো দেখেন আমি যদি অ্যাজ ইউজুয়াল বলি যে এখানে 100 মার্কের মধ্যে এখানে 100 মার্ক আছে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে এই 100 মার্কের মধ্যে দেখেন 60-65 নাম্বার কিন্তু ইজি প্রশ্ন থাকে। এখানেও তাই 60-65 নাম্বার কিন্তু ইজি প্রশ্ন থাকে। অর্থাৎ 120 থেকে 130 প্রশ্ন এগুলো কিন্তু মোটামুটি ইজি। 120টা প্রশ্ন আপনি যদি ধরেন, 120টা প্রশ্ন কিন্তু ইজি, আপনি ধরতে পারেন। ইজি ইজি বলতে ইন এ সেন্স যে আনসার করার মতো থাকবে। আপনারা যতটুকুই মানে এই গত 40 দিন যদি পড়াশোনা করে থাকেন, শর্টকাট প্রস্তুতিও যদি নিয়ে থাকেন, তারপরে 120 সম্ভব। মানে যতটুকু নিয়েছেন যদি গুরুত্বপূর্ণ জায়গাগুলো ফোকাস করে পড়ে থাকেন, তো তাহলে 120 কিন্তু অলরেডি জেনারেল এবং মেডিকেল বা ডেন্টাল পার্ট থেকে কিন্তু কমন যে জায়গা আছে 120 কিন্তু এখানে সম্ভব। ঠিক আছে, 100 মানে প্রশ্ন যেভাবে করবে এটাতে সম্ভব, কিন্তু 120 এর মধ্যে আসলেই যে আপনি সব পারবেন এরকম না, শুরুতে সব দাগাইতে পারবেন এমন না, বা আবার কমন দিয়েছে বা ইজি করেছে জন্য এই জন্য আপনার এখানে সব আপনার কমন আছে এমনও না। এই 120টার মধ্যে হয়তো বা আপনি যদি উত্তীর্ণের যোগ্য হন, তাহলে দেখা যাবে যে আপনাকে ফার্স্ট টাইমে মনে হবে যে আপনার 100টা প্রশ্ন আপনি পাচ্ছেন দুইটা মিলে। হুম, মনে হবে এরকম, কিন্তু মনে হবে এটা প্রথমবার দাগানোর পরে। তারপরে ধীরে ধীরে কিন্তু আপনি কিন্তু আরো কিছু আনকমন প্রশ্ন আছে, আরো কমন প্রশ্ন আছে, যেগুলো আপনি কনফিউশন ছিল বা দাগায় আসেন নাই, সেগুলো পরে দাগায় কিন্তু ধীরে ধীরে বাড়বে। তার মানে দেখা গেল যে এখানে কিন্তু এরকম কিন্তু একটা সিচুয়েশন কিন্তু তৈরি হবে। এখন আসেন যে আমি কাটমার্ক বা হচ্ছে ফাইনালি কত অ্যান্সার করবো সবার শেষে বলছি। এখন আসেন যে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে, যে জেনারেল পার্ট আবার মেডিকেল বা ডেন্টাল পার্ট আছে। এখন যেহেতু পার্ট আলাদা, ধরন আলাদা, প্রশ্নের ধরন, আমরা কি হয়তো আগে কি করতাম, যারা যদি জেনারেল পরীক্ষা হয় কি করতাম যে সব অ্যান্সার করে মানে ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি শেষে রাখতাম, শেষের দিকে এগুলো দেখবো। এটা তো সেই সুযোগ নাই, তো জেনারেল পার্টের একভাবে ভাবতে হচ্ছে, আবার মেডিকেল ডেন্টাল পার্ট আলাদাভাবে ভাবতে হচ্ছে, যে মেডিকেল পার্ট আগে শুরু করবো, মেডিকেল ডেন্টাল পার্ট আগে শুরু করবো না জেনারেল পার্ট আগে শুরু করবো। আর জেনারেল পার্ট আগে শুরু করলে ম্যাথ মেন্টাল অ্যাবিলিটি বাদ দিয়ে আবার মেডিকেল বা ডেন্টাল পার্টে যাব, যে আবার ফিরে এসে আবার ম্যাথ মেন্টাল অ্যাবিলিটি করবো। তো কয়েকটা কিন্তু সিনারিও কিন্তু এখানে তৈরি হচ্ছে। তো কোন সিনারিওটা আইডিয়াল বা আমি হলে কি করতাম, সেটা একটা দেখার বিষয়। এমন না যে একদম বাঁধা ধরা কোনো নিয়ম আছে আপনাকে এই নিয়মটাই ফলো করতে হবে, এমন কোনোটাই না। ঠিক আছে, এমন কোনোটাই কিন্তু না যে জেনারেল শেষ করে মেডিকেলে যেতে হবে, মেডিকেল শেষ করে জেনারেল যেতে হবে, এমন না। ঠিক আছে, তবে আমি যেটা করতাম সেটা আপনাকে বলি।
তা আমার মনে হয় যে বা গত 7-8টা বিসিএস আমি যেটা করেছি বা যে নিয়ম ফলো করেছি সেটা বললে হয়তো বা অনেকে এটা ফলো করে খুব দ্রুততম সময় এটা করে ফেলতে পারে। হ্যাঁ, এবং আমি সেটার ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটাও আমি বলবো। আমারটা যদি বলি যে এই সময়টাতে টাইম এতটুকু পাস হয়েছে বা এতটুকু পাস হওয়া ভালো, ঠিক আছে? তাহলে এটা বললে আপনারা এখন টোটাল আইডিয়াটা পেয়ে যাবেন। আমি প্রশ্ন হাতে পাইলাম, প্রশ্ন হাতে পেয়ে দেখলাম যে জেনারেল পার্টটাই আগে আছে। স্পেসিফিক ভাবে যদি আলাদা পার্ট থাকে জেনারেল পার্টটি আলাদা থাকার কথা, কারণ এটা হচ্ছে যে স্পেশাল বিসিএস, কারণ মেডিকেল ডেন্টাল পার্টের জন্য আলাদা প্রশ্ন থাকবে। হ্যাঁ, সেক্ষেত্রে প্রবাবলি তো জেনারেল পার্টের প্রশ্ন তো মেডিকেল ডেন্টাল দুইটার জন্যই সেম। তো জেনারেল পার্ট দিয়ে সাধারণত প্রশ্নটা থাকবে, শুরু হবে, তারপর মেডিকেল ডেন্টাল পার্টের প্রশ্নটা থাকবে। ঠিক আছে, এটা হলো হওয়ার কথা। ঠিক আছে, যেহেতু কমন যে জিনিস কমনটা আগে থাকবে। তার মানে আমি কি মেডিকেল ডেন্টাল পার্টের মনে হইতে পারে যে এখন যারা একদম নতুন আছেন, যারা মেডিকেল ডেন্টাল পার্টের নতুন আছেন, নতুন বলতে কাদের বোঝাচ্ছি, যারা সদ্য পাশ করে বের হইলেন, তারা হয়তো জেনারেল পার্ট ভালো করে পড়েন নাই। আর যদি সদ্য মেডিকেল বা ডেন্টাল পাশ করে আসলেন, তার মানে কি ডাক্তার হয়ে আসলেন সদ্য, মাথার মধ্যে সব আছে, আবার রিভিশনও করছেন। তার মানে এই দিকে আপনি ফোকাস করলে কিন্তু খুব দ্রুত কনফিউশন ছাড়া অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, মেডিকেল ডেন্টাল পার্ট যদি আগে শুরু করেন, তা কাদের জন্য বললাম, সদ্য এমবিবিএস বা বিডিএস পাশ করেছেন এবং রিসেন্ট টাইমেও আপনার পড়াশোনাটা ভালো করে করেছেন, বা সদ্য যারা পোস্ট গ্রাজুয়েশনের জন্য পড়াশোনা করেছেন বা পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং এ আছেন বা রিয়েল টাইম এই সময়ের মধ্যে পড়াশোনার মধ্যে ছিলেন ম্যাক্সিমাম সাবজেক্টগুলোতেই, তাদেরও একটা কিন্তু ভালো মেডিকেল বা ডেন্টাল পার্টের একটা ভালো একটা দক্ষতা দখল আছে বা প্রস্তুতি আছে জেনারেল জেনারেল পার্টের চেয়ে। সেক্ষেত্রে ডেফিনেটলি তারা মেডিকেল বা ডেন্টাল পার্ট দিয়ে শুরু করবেন। ঠিক আছে, মেডিকেল বা ডেন্টাল পার্ট দিয়ে তারা কিন্তু শুরু করবেন, যাদের এই পার্টের প্রস্তুতি ভালো আছে। ঠিক আছে, এখন নতুন স্টুডেন্ট তাদের জেনারেল পার্টের প্রস্তুতি ভালো হবে এটা আমি আশা করি না, একদম নতুন আশা করি না তাদের ক্ষেত্রে। কিন্তু যারা পুরাতন ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে জেনারেল পার্টের প্রস্তুতিটা ভালো হবে এটা আমি আশা করি, কারণ তারা অনেকেই প্রিলি ফেস করেছেন অলরেডি, অনেকে প্রিলি উত্তীর্ণ হয়েছেন। তার জেনারেল পার্টের প্রস্তুতি ভালো। আবার ডেন্টাল পার্ট অনেকদিন আগে তারা পড়েছেন, যেহেতু তারা পুরাতন ক্যান্ডিডেট, ডেন্টাল বা মেডিকেল পার্ট তারা পুরাতন অনেক আগে পড়েছেন। তো তাদের ক্ষেত্রে হয়তো বা এই সময়ের মধ্যে 40-45 দিন বা অনেকে আগেও হয়তো প্রস্তুতি শুরু করেছেন, তারা কিন্তু এই সময়ের মধ্যে আবার প্রস্তুতিটা আবার নিয়েছেন বা রিভিশন করেছেন। তো তাদের মধ্যে আমি যদি ধরি তাহলে জেনারেল পার্টের মতো কিন্তু হয়তো মেডিকেল বা ডেন্টাল পার্ট ওইভাবে ওই লেভেলে আপ টু মার্ক হয় নাই। আবার ধরতে পারি যে দুইটারই মোটামুটি একই একই লেভেলের আছে জেনারেল বা মেডিকেল পার্টের, তো তারা কিন্তু জেনারেল দিয়ে শুরু করবেন। মেডিকেল ডেন্টাল বাট মোটামুটি মানে একই ধরনের প্রস্তুতি আছে, যারা পুরাতন ক্যান্ডিডেট তারা কিন্তু একইভাবে শুরু করবে। আবার যদি মনে হয় যে না মেডিকেল পার্টে আপনার প্রস্তুতি ভালো আছে, তাহলে মেডিকেল বা ডেন্টাল পার্ট দিয়ে শুরু করতে পারেন। ঠিক আছে, কারণ এটা যদি আপনাকে কমফোর্ট দেয় তাহলে এটা অবশ্যই আগে শুরু করতে পারেন। আর যাদের মনে হবে না জেনারেল পার্টের স্ট্রং জোন আছেন, তারা জেনারেল পার্ট দিয়েই শুরু করবেন, বাস অ্যাজ ইউজুয়াল গেল। এবার আসেন যে আপনি মেডিকেল পার্ট দিয়ে শুরু করেন আর জেনারেল পার্ট দিয়ে শুরু করেন, আগাবেন কিভাবে আগাবেন? 1 নম্বর, আপনি হয়তো 1 থেকে 10 এই 10টা প্রশ্নের মধ্যে যদি এমন হয়, মেডিকেল পার্ট হইতে পারে জেনারেল পার্ট হইতে পারে, যে শুরুর এমন প্রশ্ন হইলো যে শুরুর 10টা প্রশ্ন আপনি পারছেন না, প্যানিকড হবেন না, পরের 11 নম্বর থেকে শুরু করে 50 পর্যন্ত সবই পারতে পারেন। ঠিক আছে, এমন হইতে পারে শুরুর 1 থেকে 10 আমার একটাও দাগানো পড়ছে না, তার মানে আমি মনে হয় পারবো না, এর মধ্যেই আমাকে ফোর্স করে একটা দুইটা দাগায় যেতেই হবে, মান সম্মানের ব্যাপার, নিজের কাছে নিজের মান সম্মানের ব্যাপার, এরকম মনে হইতে পারে। এরকম যেন সিচুয়েশন না তৈরি হয়। আমি কিন্তু সর্বোচ্চ বলছি 1 থেকে 10 পর্যন্ত কিছু অ্যান্সার করতে পারি, এমন সিচুয়েশন হবে না আসলে। তারপরে বলে নিলাম যে এমন হইতেও পারে, জেনারেল পার্ট হইতে পারে, মেডিকেল পার্ট হইতে পারে, তাহলে প্যানিকড হবেন না, পরের প্রশ্নগুলো আপনার জন্য সহজ আসতে পারে। ঠিক আছে, এটা হলো প্রথম কথা। তাহলে দেখেন এইভাবে আপনি জেনারেল পার্টের প্রশ্ন বা মেডিকেল পার্টের প্রশ্ন, যে এখানে ধরেন জেনারেল পার্টের 100টা গো থ্রু করলেন, এর মধ্যে ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটির যে ম্যাথের পার্ট, মেন্টাল অ্যাবিলিটির মধ্যে কি ম্যাথ বা ক্যালকুলেশনের বিষয় আছে না, এটা বাদ, এটা বাদ দিয়ে বাদ বাকিটা ধরেন এখানে বাদ দিলে কি হচ্ছে 80 মার্ক। মেন্টাল অ্যাবিলিটির মধ্যে কিছু আছে না, বাংলা ভাষা থেকে থাকতে পারে, ইংরেজি ভাষা থেকে থাকতে পারে, আবার কিছু আছে দেখা মাত্র অ্যান্সার করতে পারেন, কোনো ধরনের ক্যালকুলেশনের দরকার হয় না, কিছু আছে ফিগার টাইপের কিছু প্রশ্ন। হ্যাঁ, তো সেই জায়গা থেকে যদি আমি ধরে নিই যে এখানে ধরেন সর্বমোট ম্যাথের 10টা আর মেন্টাল অ্যাবিলিটি হলো 5টা, 15টা বাদ থাকতে পারে, হয়তো 85টার মধ্যে আপনার গো থ্রু করা থাকতে পারে।
ঠিক আছে? তাহলে এটা এমন না যে 85টা গো থ্রু করছেন মানে 85টাই দাগাইছেন, এমন না। ঠিক আছে? আবার এটার ক্ষেত্রে কিন্তু ওই বাছবিচার হবে না। ১ থেকে ১০০ পর্যন্ত কিন্তু যেতে পারবেন। যেহেতু ম্যাথ মেন্টাল অ্যাবিলিটির মতো কোনো হিসাব মানে ওরকম কিছু নাই। মানে ১ থেকে ১০০ বলতে যদি ১০১ থেকে শুরু হয় তাহলে ২০০ পর্যন্ত যেতে পারছেন। ১০১ থেকে আরকি, হ্যাঁ? তাহলে এই সিরিয়ালে কিন্তু যেতে পারছেন। তাহলে শুরুতে কি করবেন? তাহলে জেনারেল পার্ট দিয়ে যদি শুরু করেন এভাবে যাবেন, ম্যাথ মেন্টাল অ্যাবিলিটি বাদ দিতে পারেন। শেষে আরকি রাখবেন এটা। তারপরে আবার এটা শেষ করে তারপরে মেডিকেল এবং ডেন্টাল পার্টের ১ থেকে ১০০ পর্যন্ত গেলেন। এই পুরোটুকু যাওয়ার পরে ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি বাদ দিয়ে যদি আপনার দাগানোর জায়গা থাকে ১০০টার মতো দাগায় ফেলছেন। এবং জেনারেল পার্ট এবং মেডিকেল পার্ট ম্যাথ বাদ দিয়ে, জেনারেল পার্ট এবং মেডিকেল পার্ট ম্যাথ বাদ দিয়ে, মানে এই অংশটুকু বাদ দিয়ে এইটুকু আপনাকে যেতে হবে ১ ঘন্টা, ১ ঘন্টা থেকে ১ ঘন্টা ৫ মিনিটের মধ্যে। সরি, ১ ঘন্টা থেকে ১ ঘন্টা ৫ মিনিট। ঠিক আছে? ১ ঘন্টা ৫ মিনিট। এর মধ্যে গো থ্রু করার ট্রাই করতে হবে। ঠিক আছে? মানে ফার্স্ট টাইম যেগুলো অ্যান্সার হবে সেগুলোর খুব বেশি সময় নেওয়া যাবে না। ফার্স্ট টাইম যে অ্যান্সার দেখা মাত্র যেগুলো অ্যান্সার সেগুলো কিন্তু বেশি সময় নেওয়া যাবে না। ১ ঘন্টা থেকে ১ ঘন্টা ৫ মিনিটের মধ্যে। এখন যদি এমন হয় যে ১ ঘন্টা এই ২০০ প্রশ্ন গো থ্রু করে আপনার দাগানোর ইয়েতে গেল হচ্ছে ১০০টার কাছাকাছি। এটা সমস্যা নেই, নো টেনশন। ১০০টা। এখন এরপরে পুরোটা শেষ করলেন। এখন আসেন ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি। ১৫টা যে বাদ দিয়ে গেছিলেন। বা এখানে যে ২০টা বাদ থাকে। আর ২০টার অ্যাটেম্পটে তো হয়তো সবই পারবেন না। ফার্স্ট টাইম অ্যাটেম্পটে বা কিছু প্রশ্ন কঠিন থাকবে। এখন এটার দিকে আসলেন। এখন এটার দিকে আসার পরে মনে হলো যে আপনার ১৫টা বা ২০টার মধ্যে আপনি যদি ১৫টা হয় ১৫টার মধ্যে হয়তোবা আপনি ১০টা অ্যান্সার করতে পারছেন। যদি ২০টা হয় ২০টার মধ্যে হয়তোবা ১৫টা অ্যান্সার করতে পারছেন। বাস এইটুকুই। এখন এইটার জন্য হয়তোবা এমন হইতে পারে প্রত্যেকটার জন্য ১ মিনিট আপনার নেওয়ার প্রয়োজন হইতে পারে। ১০টার জন্য ১০ মিনিট লাগতে পারে, ১৫টার জন্য ১৫ মিনিট লাগতে পারে অ্যান্সার করার জন্য। তাহলে এখানে আপনি আরো হচ্ছে ১৫ মিনিট যোগ করেন। তাহলে ১ ঘন্টা ২০ মিনিট গেল। ঠিক আছে? ১ ঘন্টা ২০ মিনিট গেল। এই মোট কথা ১ ঘন্টা ২৫ মিনিটের মধ্যে আপনার ম্যাথ সহ সব গো থ্রু করে ফেলতে হবে। ঠিক আছে? মানে সব অ্যান্সার করে ফেলতে হবে। ম্যাথের তো আসলে গো থ্রুর কিছু নাই। ম্যাথ করে ফাইনাল অ্যান্সারটা আপনাকে আনতে হবে। তো ১ ঘন্টা ২৫ মিনিট। আপনার হাতে থাকলো আর হচ্ছে ৩৫ মিনিট। এখন ৩৫ মিনিট আবার প্রশ্নের শুরুতে আসবেন। প্রশ্নের শুরুতে এসে এখন এটা কিন্তু রাখতেই হবে এই সময়টুকু ৩৫ মিনিট বা আধা ঘন্টা সময় কিন্তু রাখতে হবে যে একবার গো থ্রু করে যাওয়ার পর আবার শুরু থেকে ২০০ প্রশ্ন যেতে হবে। আপনি যেগুলো শুরুর দিকে যেগুলো দাগান নাই সেগুলো কিন্তু অবশ্যই কোশ্চেনে মার্ক করে যেতে হবে পেন্সিল দিয়ে যে এগুলো দাগান নাই। হ্যাঁ? এই যে কোশ্চেন আছে ১ আছে হয়তো এর নিচে হালকা করে একটা দাগ দিলেন যে এটা দাগান নেই। বা যদি এমন হয় যে আপনি গোল দাগ দিয়ে দিলেন এইভাবে। গোল দাগে হালকা দাগ দেওয়াটাই সবচেয়ে ভালো। যে খুব দ্রুততম সময়ে সেগুলো খুঁজে ফেলতে পারবেন বা দাগ দেওয়াটাও খুব কম সময় দিতে পারবেন। ওকে। তাহলে এটা গেল। এখন পরের ৩৫ মিনিট যেটা হইল, লাস্ট ৩৫ মিনিট। এখানে কি করবেন? এখানে তো জেনারেল পার্ট বা মেডিকেল পার্ট যেটাই শুরু হোক না কেন ১, ২, ৩, ৪ ১ থেকে ১০ পর্যন্ত আপনি হয়তো অ্যান্সার করছিলেন যে এখান থেকে হয়তো কিছুই পারেন নাই বা দেখা গেল যে না দাগান নাই ১ থেকে ১০ পর্যন্ত ফাঁকা ছিল। কিন্তু এখানে এমন কিছু প্রশ্ন আছে যেগুলো হচ্ছে 50-50 ক বা খর মধ্যে কনফিউশন ছিল। মানে ২ টা অপশনের মধ্যে কনফিউশন। ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখেন ২ টা অপশনের মধ্যে যদি কনফিউশন 50-50 যদি কনফিউশন থাকে, এই ক্ষেত্রে যারা ওল্ড ক্যান্ডিডেট বলতে আমি কাদের বোঝাচ্ছি? যারা জেনারেল পার্টের প্রস্তুতি ভালো, মেডিকেল পার্টের প্রস্তুতি অতটা ভালো না। মানে এভারেজ ২ টার ক্ষেত্রে এভারেজ প্রস্তুতি। কারণ মেডিকেল প্রস্তুতি বা ডেন্টাল প্রস্তুতি অনেক আগে পড়েছেন। একদম নতুনদের মতো ঐরকম ভাবে সবকিছু তাদের পড়ার মানে দখলে থাকবে না যারা একদম রিসেন্ট পাস করে বেরিয়েছে। ওল্ড স্টুডেন্ট যারা বিসিএস প্রিলি এর আগে দিয়েছেন, শর্ত কি? ওল্ড স্টুডেন্ট শর্ত কি? জেনারেল মেডিকেল পার্ট পড়া আছে। জেনারেল পার্ট ভালো করে পড়া ছিল। মেডিকেল পার্ট এই রিসেন্ট টাইমের মধ্যে পড়েছেন এবং প্রিভিয়াস সালে প্রশ্ন মানে প্রিলিও দিয়েছেন। তাদের আমি ওল্ড স্টুডেন্ট ধরছি। 50-50 কনফিউশনের ক্ষেত্রে তাদের 50-50 কনফিউশন থেকে রাইট অ্যান্সার হওয়ার প্রবাবিলিটি বেশি থাকবে। ঠিক আছে? ওল্ড স্টুডেন্ট যারা দীর্ঘদিন যারা পড়াশোনা করেছেন, দীর্ঘদিন যারা পরীক্ষা দিয়েছেন, মডেল টেস্ট দিয়েছেন, এক্সামে অবতীর্ণ হয়েছেন যারা, হ্যাঁ? যারা পরীক্ষায় অ্যাটেন্ড করেছেন, বিভিন্ন পরীক্ষায় মডেল টেস্ট হোক, হ্যাঁ? বা মেইন বিসিএস প্রিলি হোক, তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কনফিউশনটা কম কাজ করবে। ২ টা অপশনের মধ্যে কিন্তু মেক্সিমাম সময় তাদের রাইট অ্যান্সার হওয়ার চান্স রয়েছে। ঠিক আছে? আর যারা একদম নতুন ক্যান্ডিডেট তারা এসবের ক্ষেত্রে হচ্ছে মানে ২ টা অপশনের মধ্যেও 50%
কনফিডেন্ট হলেও দাগাইতে পারেন যদি মনে হয় আপনার আগের প্রশ্নে যদি কাউন্টে দেখেন 100টার নিচে চলে আসছে। এই যে আচ্ছা 100টা এখন বলা যাচ্ছে না, কারণ এখানে তো 100 দাগাইছেন আর পরের দিকে 10টা দাগাইছেন, মানে ম্যাথ মেন্টাল অ্যাবিলিটি 10টা দাগাইছেন, 110। যদি দেখেন 110-এর নিচে আপনার চলে আসছে, ঠিক আছে। আমি প্রশ্ন স্ট্যান্ডার্ড হিসেবে আলোচনা করছি। প্রশ্ন খুব হার্ড হয়েছে এইভাবে আমি আলোচনা করছি না, প্রশ্ন খুব সহজ হয়েছে এইভাবে আমি আলোচনা করছি না। আমি প্রশ্নের একটা মিডিয়াম মান যেটা থাকা, স্ট্যান্ডার্ড মান যেটা বজায় রাখা উচিত বা বজায় থাকে সেটা আমি সেটা হিসেবে আমি আলোচনা করছি। তাহলে দেখা গেল যে আপনি নতুন স্টুডেন্ট, দেখা গেল যে আপনার সব মিলে আপনার অ্যান্সার যখন করলেন প্রথম তো ম্যাথ মেন্টাল অ্যাবিলিটি সব মানে শেষ করলেন 1 ঘন্টা 25 মিনিটের মধ্যে, যেটা আমি স্লট ভাগ করে দিলাম। এই স্লটের মধ্যে দেখা গেল যে আপনার যে আছে না নেই, ওকে। তাহলে এই স্লটের মধ্যে দেখা গেল কি হলো যে আপনার 110টার বেশি একটু 1 ঘন্টা 25 মিনিটের মধ্যে 110টার বেশি দাগাইতে পারেন নাই। তাদের ক্ষেত্রে তারা নতুন স্টুডেন্ট হওয়া 50-50 ক্ষেত্রেও একটা চান্স নিতে পারেন যে তারা সবগুলো দাগে নাম্বারটা আগাবেন, ধরনটা আগাবেন। আর যদি দেখেন যে না, আপনি 1 ঘন্টা 25 মিনিটের মধ্যে ফার্স্ট গো থ্রু করে আপনার নাম্বার 120 পার হয়ে গেছে, 120 পার হয়ে গেছে, এইসবের ক্ষেত্রে এখন এই 50-50 কনফিউশনের ক্ষেত্রে, দুইটা অপশন কনফিউশনের ক্ষেত্রে আপনি মোটামুটি 75%, 50-50 না 75% শিওর দুইটা অপশনের মধ্যে। এমন হইতে পারে যে আপনার এরকম হইতে পারে যে 50-50 কনফিউশন প্রশ্ন আছে এরকম 20টা, কিন্তু এই 20টার মধ্যে আপনি 10টা এমন প্রশ্ন আছে যে আপনি 10টার ক্ষেত্রে 75% আপনি শিওর যে এই এটার মধ্যে 50-50-র মধ্যে দুইটা অপশন বেঁচে আছে, কিন্তু দুইটা অপশনের মধ্যেও এইটা অধিকতর প্রশ্নের উত্তর হওয়ার কথা, মানে সম্ভাবনা আছে, মানে আপনি 70% ক্ষেত্রে শিওর যদি থাকেন এই 20টা বলতে 10টা, তাহলে আপনি ওই 10টা অ্যাপ্রোচ করবেন, নট 20টা। আমি এটা বলছি যে এমন না যে আপনার 20টা থাকবে, এর বেশি হইতে পারে, 30টা প্রশ্ন হইতে পারে যে আপনার 50-50-র ক্ষেত্রে। 30টার মধ্যে যদি 15টা প্রশ্ন এরকম হয় যে আপনার যে 75% আপনি শিওর দাগাইতে পারবেন, তাহলে ওগুলো দাগায় আসবেন। ঠিক আছে? তাহলে আপনার প্রথম কথা হচ্ছে যে শুরুর 1 থেকে 1 ঘন্টা 25 মিনিটের মধ্যে যদি সবগুলো শেষে মেয়াদ এবং মেন্টাল অ্যাবিলিটি শেষেও যে দেখা যাচ্ছে আপনার নাম্বার 110 থাকে, 110 থাকে, তাহলে আপনি 50-50 যেগুলো আছে এগুলো আপনি অ্যাপ্রোচ করবেন। ক, খ র মধ্যে ম্যাক্সিমাম গুলো অ্যাপ্রোচ করবেন এখানে। যদি 20টা হয়, 20টা আপনি 50-50 কনফিউশন আছে, এখানে চেষ্টা করবেন যে আপনি এখানে 15-16টা অ্যাপ্রোচ করার। কারণ এখানে এই মার্ক দিয়ে আপনার হচ্ছে না, আপনাকে আগানো লাগবে আরকি। যদি 120 হয় এরকম যদি কাছাকাছি যায় তাহলে আপনি তখন ওগুলো করবেন না। 20টার মধ্যে যেগুলো একদম হইতেই পারে এরকম আপনি সিওর 75% আপনি সিওর, মানে একটা অপশন হচ্ছে 75% 50-50 না। একটা অপশন হইতে পারে 75% এরকম হইতে পারে। তখন আপনি ওগুলো অ্যাপ্রোচ করবেন। তাহলে এখানে যে অ্যাপ্রোচ করলে যদি 120 হয় তখন 130টা হবে এখানে। আরো কিছু বাড়বে, এমন এমন বলছি না যে এই কটাই থাকবে। এর চাইতে কিন্তু বেশি বাড়বে। যারা টিকবে তাদের কিন্তু দেখবেন যে এর চাইতে আরো কিছু বাড়ছে। তাহলে এরকম সিচুয়েশনে কিন্তু আপনি মানে অ্যান্সার গুলো তুমি ধীরে, ধীরে বাড়াইতে থাকবেন। আর কারো যদি দেখা যাচ্ছে না শুরুতেই 120 আপনি পাচ্ছেন, তার মানে আপনার প্রস্তুতি ভালো ছিল। যার কারণে 120 পাচ্ছেন। আপনি আরো চেষ্টা করলে এই নাম্বার আরো বাড়বে আপনার। এবার আসেন যে আপনি রিটেনের নাম্বার এখন বাড়াবেন ভাইবার জন্য কখন? আপনি শুরুতে 115-20 হয়ে গেল। তারপর আপনার এবার চান্স আছে সামনের দিকে যাওয়ার। এমন না যে প্রশ্ন কঠিন হইছে 115-20 যাইতে পারছেন না। তখন কিন্তু এটা করা যাবে না আবার। হ্যাঁ? হ্যাঁ। তখন কিন্তু এটা এটা করা যাবে না আবার। যদি 120 শুরুতেই হয় যে প্রশ্ন মডারেট হয়েছে, 120 শুরুতে হলে তখন আপনি ধীরে, ধীরে আগাইতে পারেন। আপনি দেখা যাবে আরো 20-30 টা প্রশ্ন আপনার বেশি পারবেন এমনিতেই। তখন আপনি শুরুতে 140 হইতে পারে, 150 পর্যন্ত দাগায় আসতে পারেন। এর বেশি হইলে আরো হইতে পারে। এর কিন্তু সর্বোচ্চ ভাড়া যারা করবে তাদের জন্য বলে দিচ্ছি। তো
ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে আপনারা যদি অ্যাজ ইউজুয়াল 120+ মানে সব মিলাই আর কি 120+ যদি সিকিউর করে আসতে পারেন তাহলে আশা করি পরীক্ষায় উত্তীর্ণ হবেন। অ্যাজ ইউজুয়াল সব মিলাই যদি বলছি, ঠিক আছে, 120+ প্রশ্ন এটা বললাম। এখন প্রশ্ন যদি খুব কঠিন হয় সেটা হইলে 100-তে হইতে পারে, প্রশ্ন যদি সহজ হয় 120+ এর বেশি হইতে পারে, কিন্তু আপনি যদি 120+ সিকিউর করে আসতে পারেন আশা করি প্রশ্ন সহজ কঠিন মডারেট যাই হোক না কেন আপনি এটাতে পাশ করে যাবেন। এটা যে ফাইনাল কথা ছিল। আর এখন আর খুব বেশি সময় দিতে পারছি না। আপনাদের বলছিলাম যে আমার ট্রেনিং এর শেষের দিকে বিভিন্ন ইভেন্ট চলছে, এখন পর্যন্ত স্পোর্টস ইভেন্ট চলতেছে, ইনডোর ইভেন্ট। তো ওইটা আমি পজ করে রেখে এসে আপনাদের কাজটা নিলাম। তো আর এক্সট্রা আপনাদের আরো কিছু প্রশ্ন যেগুলো প্রশ্ন করেছেন তার সবকিছু অ্যান্সার আমি দিয়েছি, সামারি যেগুলো আমি পেয়েছি আপনার প্রশ্ন থেকে। তো দুই একটা এদিক ওদিক প্রশ্ন থাকতে পারে, সেগুলো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে বা হচ্ছে মেসেঞ্জারে প্রশ্ন করতে পারেন, ততটুকুই। হ্যাঁ, এর বাইরে আর আমি অন্য কোনো প্রশ্ন আর নিতে পারছি না। ঠিক আছে, আপনাদের সব প্রশ্ন আমি ডিসকাস করে দিয়েছি। এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন, আমি সেটা থেকে অ্যান্সার করব। ঠিক আছে, এর বেশি সময় দিতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। এই পিডিএফটা শেয়ার করব। ঠিক আছে, পিডিএফটা শেয়ার হয়ে যাবে।